নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, দেখো আজকে জিকে জিএস ফাউন্ডেশন কোর্সে আমরা জেনারেল নলেজের ক্লাস করব। আর জেনারেল নলেজ থেকে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট বা অধ্যায় নিয়ে আমরা ডিসকাস করব তা হচ্ছে জিওগ্রাফি। আর জিওগ্রাফির উপর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি তা হচ্ছে পৃথিবীর প্রধান ভূমিরূপসমূহ। দেখো, পৃথিবীর প্রধান ভূমিরূপসমূহ বা ভারতের প্রধান ভূমিরূপসমূহের মধ্যে তিনটা পার্ট রয়েছে, ঠিক আছে? ভারতের প্রধান ভূমিরূপসমূহের মধ্যে তিনটা পার্ট রয়েছে, একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। ওকে, তো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? পর্বত নিয়ে আলোচনা করেছিলাম, ভারতের পর্বত সমূহ নিয়ে। তো এখান থেকে কিছুগুলো জিনিস আমাদের মিস হয়ে গেছিলো, অর্থাৎ এই ক্লাসটাতে প্রিভিয়াস ক্লাসে তোমাদের কিছুগুলো কোশ্চেন মিস হয়ে গেছিলো, যার জন্য আজকে এই সেশনটা আমি তোমাদেরকে নিচ্ছি স্পেশালি যে কোশ্চেনগুলো মিস পড়েছিল সেই কোশ্চেনগুলো কভার করার জন্য। ওকে, বা বলতে পারো আজকের এই সেশনটা তোমাদের কমপ্লিট একবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি কি বলেছিলাম প্রিভিয়াস সেশনে, যে ভারতের যে প্রধান ভূমিরূপ রয়েছে তারও তিনটা পার্ট রয়েছে, আর পৃথিবীর যে প্রধান ভূমিরূপ রয়েছে তারও তিনটা পার্ট রয়েছে। তিনটা পার্ট কী কী? একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। ক্লিয়ার? এবারে তাহলে প্রশ্ন আসবে, এই তিনটা পার্ট কাকে বলে? ঠিক আছে, ডেফিনেশন তো থাকবে, নাহলে তো আমরা এমনি এমনি এগুলোকে পার্ট হিসাবে ভাগ করবো না, ঠিক আছে? তো ডেফিনেশন কী রয়েছে দেখো, ডেফিনেশন তোমাদেরকে আমি বলেছিলাম যে সমুদ্র পৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা 1000 মিটারের বেশি হবে তাকে আমরা বলবো পর্বত। বুঝতে পেরেছো? সমুদ্র পৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা 1000 মিটারের বেশি হবে তাকে আমরা বলবো পর্বত। ওকে, তাহলে এবার বলবে মালভূমি কাকে বলবো? দেখো, সমুদ্র পৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা হবে 300 থেকে 1000 মিটারের মধ্যে, ঠিক আছে? 1000 মিটারের মধ্যে, বা তোমরা বলতে পারো 1500 মিটারের মধ্যে, আমি ধরে নিচ্ছি 1000 মিটারের মধ্যে, ঠিক আছে? এটাই ম্যাক্সিমাম বইতে তোমরা পেয়ে যাবে। মালভূমির উচ্চতা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে 300 থেকে 1000 মিটারের মধ্যে। ওকে, তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? সমুদ্র পৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা 300 থেকে 1000 মিটারের মধ্যে তাকে আমরা বলবো মালভূমি। ওকে, তাহলে এবার বলো সমভূমি কাকে বলবো? সমভূমি কাকে বলবো? সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা হচ্ছে 1 থেকে 300 মিটারের মধ্যে, সমুদ্র পৃষ্ঠ থেকে যে ভূমিরূপের উচ্চতা 1 থেকে 300 মিটারের মধ্যে তাকে আমরা বলবো সমভূমি। ওকে, পর্বতের ইংরেজি নাম হচ্ছে মাউন্টেন, মালভূমির ইংরেজি নাম হচ্ছে প্ল্যাটো, সমভূমির ইংরেজি নাম হচ্ছে প্লেন, মনে রাখবে। ওকে, এবারে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? পর্বত নিয়ে। তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, পৃথিবীতে যদি মোট ভূমিরূপের পরিমাণ হয় 100%, তাহলে বলো পর্বতের তার মধ্যে ভাগ কত রয়েছে? পৃথিবীতে মোট যদি ভূমিরূপের পার্সেন্ট হয় 100, তাহলে পর্বত রয়েছে 70%, সরি 17%, ঠিক আছে? অর্থাৎ 17%। পৃথিবীতে যদি মোট ভূমিরূপের পরিমাণ হয় 100%, তাহলে সেখানে পর্বতের ওয়েটেজ দাঁড়াবে 17%। ক্লিয়ার? এবারে দেখো, ভারতের যে মোট ভূপ্রকৃতি তার একটা এখানে গ্রাফ দেওয়া রয়েছে। ভারতের মোট ভূপ্রকৃতি যদি 100% হয়, তার মধ্যে মালভূমি রয়েছে কত? 37.7%, অর্থাৎ 37.7%। সমভূমি কত রয়েছে? 43%, অর্থাৎ 43%। পাহাড় কত রয়েছে? 18.6%, অর্থাৎ 18.6%। পর্বত কত রয়েছে? 10.7%, অর্থাৎ 10.7%। ঠিক আছে, এটা মনে রাখবে, পরীক্ষায় এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে। ওকে, এবারে দেখো, এই গ্রাফগুলো বোঝানোর আগে তোমাদেরকে একটা জিনিস বোঝাই, ঠিক আছে? পাহাড়, পর্বত, সমভূমি এগুলো সব তো ক্লিয়ার হয়ে গেল। আজকে সেশনে আমরা আলোচনা করব কি নিয়ে? পর্বত নিয়ে, ঠিক আছে? পর্বত নিয়ে আলোচনা করব। তাহলে এবার সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসবে, পর্বতের ডেফিনেশন তো আমরা জানলাম, পর্বতের ভাগ কটা সেটা আমাদেরকে জানতে হবে। পর্বতের ভাগ কটা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, পর্বতের ভাগ হচ্ছে 4টা। কি কি? একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, একটা হচ্ছে আগ্নেয় পর্বত, একটা হচ্ছে স্তূপ পর্বত, একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই হচ্ছে 4টা ভাগ পর্বতের। ওকে, পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে যে পর্বতকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? এবারে তাহলে সর্বপ্রথম মাথায় যেটা আসবে যে ভঙ্গিল পর্বত কাকে বলে? ভঙ্গিল পর্বত কাকে বলে এটা মাথায় আসবে, আসবে তো? তো ডেফিনেশনটা দেখো, ভঙ্গিল পর্বতের ডেফিনেশন হচ্ছে গিরিজনী আড়লনের ফলে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে পাললিক শিলার ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে সুইচ পর্বত সৃষ্টি হয় তাকে আমরা ভঙ্গিল পর্বত বলে থাকি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জন্য মনে রাখবে,
থাকলো যে ভঙ্গিল পর্বত কোন শিলায় গঠিত? ভঙ্গিল পর্বত হচ্ছে তোমার পাললিক শিলায় গঠিত। ভঙ্গিল পর্বত পাললিক শিলায় গঠিত। এবার ভঙ্গিল পর্বতের দুটো পার্ট রয়েছে, ঠিক আছে? ভঙ্গিল পর্বতের দুটো পার্ট রয়েছে, কি কি? একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতকে কি বলা হয়? নিউ অথবা ইয়ং ফোল্ড মাউন্টেন। আর প্রাচীন ভঙ্গিল পর্বতকে বলা হয় ওল্ড ফোল্ড মাউন্টেন। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এবার এখান থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে? কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি এক্সাম্পল থেকে, ঠিক আছে? যে নিম্নের কোনটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ঠিক আছে? তো দেখো, এশিয়ার মধ্যে হিমালয় বা ভারতের মধ্যে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো হচ্ছে তোমার নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নোট করে রাখবে, বহুবার জিজ্ঞেস করেছে। দক্ষিণ আমেরিকার আন্দিজ কোন পর্বতের এক্সাম্পল? প্রাচীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত নাকি ক্ষয়জাত পর্বত? তো রাইট অ্যান্সার কী হবে? ভঙ্গিল পর্বত। ভঙ্গিলের মধ্যে কোন পার্টটা? নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, এবারে তোমাদের মাথায় তাহলে প্রশ্ন আসতে পারবে যে আপনি বললেন তো যে নবীন ভঙ্গিল পর্বত আর প্রাচীন ভঙ্গিল পর্বত দুটা ভাগ রয়েছে ভঙ্গিল পর্বতে, তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা নবীন আর কোনটা প্রাচীন? দেখো, যে ভঙ্গিল পর্বতের কাজ এখনও চলছে, অর্থাৎ যে ভঙ্গিল পর্বতের উচ্চতা ক্রমশ বাড়ছে, সেটাকে আমরা বলবো নবীন। আর যে ভঙ্গিল পর্বতের কাজ বন্ধ হয়ে গেছে, যার আর কোনো উচ্চতা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে না, ঠিক আছে, তাকে আমরা বলবো প্রাচীন ভঙ্গিল পর্বত। ওকে, যেমন প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আরাবলি। আরাবলি পর্বত হচ্ছে বহু পুরাতন পর্বত, ঠিক আছে, যার আর কোনো উচ্চতা বৃদ্ধি হয়নি, যা রয়েছে সেই রয়েছে, ঠিক আছে। তো আরাবলি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। ব্রিটেনের বকন, রেকিন, মেলভন, এশিয়ার ওরাল ও তিতেনসান, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইন রেঞ্জ, উত্তর আমেরিকার অ্যাপেলেসিয়ান, এগুলো সব হচ্ছে তোমার প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। ওকে, তাহলে তোমাদের ভঙ্গিল পর্বত জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ভঙ্গিল পর্বত কাকে বলে, তার কটা পার্ট রয়েছে, এগুলো সম্পর্কে আই থিঙ্ক আর কোনো তোমাদের ডাউট নেই। ওকে, চলো এবারে তাহলে আমরা দেখে নেব আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। এটা কি? এটা হচ্ছে তোমার পর্বতের সেকেন্ড পার্ট, ঠিক আছে, পর্বতের সেকেন্ড পার্ট। ওকে, তাহলে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় ভলক্যানিক মাউন্টেন। ওকে, এর ডেফিনেশনটা হবে তোমার ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠে নির্গিত হয়ে নানান পাইরোক্লাস্টিক পদার্থ সহ সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি হয় তাকে আমরা আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি পর্বত বলে থাকি। তাহলে এখান থেকে তোমাদের ডেফিনেশন থেকে কোশ্চেন কি আসছে, যে ম্যাগমার ফাটল হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, ঠিক আছে। দেখো, আগ্নেয় পর্বত কথার মধ্যে রয়েছে আগ্নেয় পর্বত মানে কি আগুন, আগুন কি ম্যাগমা হচ্ছে আগুন তোমার, ঠিক আছে। ম্যাগমা ফাটল হয়ে তোমার আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। আর সঞ্চয়জাত, এটার অপর নাম কি সঞ্চয়জাত পর্বত, মানে ওই যে তোমার ম্যাগমা ফাটল হয়ে ভূপৃষ্ঠে নির্গত হচ্ছে, সেটা কি হচ্ছে নানান পদ্ধতিতে সঞ্চিত হচ্ছে, পাইরোপ্লাস্টিক পদার্থ সঞ্চিত হয়ে যাচ্ছে। আর আকারটা কীরকম ধারণ করছে? শঙ্কুর মতো ধারণ করবে, শঙ্কুর মতো আকার ধারণ করবে, সেটাকে আমরা বলবো সঞ্চয়জাত পর্বত। তাহলে নাম থেকেই আমরা ডেফিনেশন বার করতে পারছি, আগ্নেয়জাত মানে হচ্ছে ম্যাগমা, ম্যাগমার ফাটল হয়ে, সঞ্চয়জাত মানে হচ্ছে তোমার সেটাতে সঞ্চয় হচ্ছে কি ওই ম্যাগমাটা যেটা ফাটল হলো সেটা তোমার পাইরোপ্লাস্টিক পদার্থ সহ সঞ্চিত হচ্ছে, সঞ্চয় হয়ে যে আকারটা ধারণ করছে সেটা হচ্ছে তোমার শঙ্কু আকৃতির, তাহলে সেটাকে আমরা বলবো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, ইংরেজিতে হচ্ছে ভলক্যানিক মাউন্টেন। বুঝতে পেরেছো? তাহলে উদাহরণ কি রয়েছে আগ্নেয় পর্বতের? ভারতে নারকোদাম ব্যারেন, জাপানে ফুজিয়ামা, ইতালিতে ভিসুভিয়াস ও স্টমি, হাওয়াইতে হচ্ছে তোমার মোনালোয়া, আর ইন্দোনেশিয়ায় হচ্ছে কি রয়েছে কারকাতই ও মেরাপি, আর নিউজিল্যান্ডে হচ্ছে রুয়াপেহু। এগুলো হচ্ছে তোমার আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের এক্সাম্পল। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে কোন পর্বত ম্যাগমা ফাটল থেকে তৈরি হয়, ঠিক আছে, বা কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করতে পারো কোন পর্বত ম্যাগমার ফাটল হয়ে সেটা সঞ্চিত, যখন ম্যাগমার ফাটল পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয়, এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারো। তো রাইট অ্যান্সার হবে তোমার আগ্নেয় পর্বত। সিম্পল মনে রাখবে, আগ্নেয় মানে আগুন, ম্যাগমা মানেও তোমরা জানো আগুন, তো তোমার ওখান থেকে রিলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার চলে আসছি আমরা তৃতীয় নম্বর পার্টতে, সেটা হচ্ছে স্তূপ পর্বত, যেটাকে আমরা বলে থাকি ব্লক মাউন্টেন। স্তূপ পর্বত কী জিনিস, এর ডেফিনেশন কি রয়েছে? দেখো, স্তূপ পর্বতের ডেফিনেশন হচ্ছে মহীভাবক আলোড়নের প্রভাবে শিলাস্তরে যদি ফাটল বা চুক্তি হয়, তাহলে দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী ভূভাগ বা দুপাশের ভূভাগ
স্তূপ আকারে উপরে উঠে যায়, স্তূপ আকারে উপরে উঠে যায়, সেটাকে আমরা বলবো স্তূপ পর্বত। তাহলে কি বলছে ডেফিনেশন, যে মহীভাবক ভূয়াড়নের প্রভাবে শিলাস্তরে যদি ফাটল হয় বা চুক্তি হয়, তাহলে দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী ভাগ, দুটি যে সমান্তরাল চুক্তি হলো তার মধ্যবর্তী ভাগটা কি হবে, স্তূপ আকারে উপর উঠে যাবে, স্তূপ আকারে উপর উঠে যাবে, তাহলে আমরা সেটাকে বলবো স্তূপ পর্বত। ওকে, বুঝতে পেরেছো? এবার এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে স্তূপ পর্বতের মধ্যে কি কি দেখতে পাওয়া যায়, কোশ্চেনটা জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে? স্তূপ পর্বতের মধ্যে কি কি দেখতে পাওয়া যায়, তো মনে রাখবে স্তূপ পর্বতের মধ্যে কি দেখতে পাওয়া যায়, তোমার ইংরেজিতে বলে হোর্স্ট, হোর্স্ট অর্থাৎ বাংলায় বললে আমরা গ্রস্থ মালভূমি দেখতে পাওয়া যায় স্তূপ পর্বতের মধ্যে। রিফ্ট ভ্যালি, অর্থাৎ রিফ্ট ভ্যালি মানে কি, রিফ্ট ভ্যালি মানে হচ্ছে গ্রস্থ উপত্যকা দেখতে পাওয়া যায় স্তূপ পর্বতের মধ্যে। আর কি দেখতে পাওয়া যায়, রাম্প ভ্যালি, ঠিক আছে, রাম্প, রাম্প ভ্যালি এটাও দেখতে পাওয়া যায় স্তূপ পর্বতের মধ্যে। আর কি দেখতে পাওয়া যায়, গারবেন, গারবেন, এগুলো সব দেখতে পাওয়া যায় স্তূপ পর্বতের মধ্যে, মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তোমার এখান থেকে আর কোনো কোশ্চেন রয়েছে? এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে এরপর যে স্তূপ পর্বতের উদাহরণ দাও। স্তূপ পর্বতের উদাহরণ কি রয়েছে, দেখো স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বত, ফ্রান্সে ভোজ পর্বত, জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট, আর তোমার কি রয়েছে ব্রাজিলে ব্যান্ডিভার, যুক্তরাষ্ট্রের সিয়েরা, আর পাকিস্তানের সল্ট রেঞ্জ, এগুলো হচ্ছে তোমার স্তূপ পর্বতের এক্সাম্পল। ওকে, তো মূলত ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বত, পাকিস্তানের সল্ট রেঞ্জ, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের। ওকে, আচ্ছা, স্তূপ পর্বত আমাদের জানা হয়ে গেল। এবার আমরা জানবো ক্ষয়জাত পর্বত, যেটাকে ইংরেজিতে বলা হয় রেলিক্ট মাউন্টেন, ঠিক আছে? ক্ষয়জাত পর্বত কাকে বলে? ক্ষয়জাত মানে কি, নাম থেকেই বুঝতে পারছো, প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে প্রাচীন মালভূমির নরম শিলা স্তর অপসারিত হয়ে উচ্চতা হ্রাস পেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত, কি বলবো, গঠিতটাকে গম্বুজ আকারের যে পর্বত তাকে আমরা ক্ষয়জাত পর্বত বলে থাকি। অর্থাৎ আমরা বলতে পারি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে যে প্রাচীন শিলা নরম শিলাস্তর, প্রাচীন শিলার নরম শিলাস্তর অপসারিত হলে উচ্চতা হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত, উচ্চতা হ্রাস পেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত গম্বুজ আকারের যে পর্বত সেটাকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। বুঝতে পেরেছো? তাহলে ক্ষয়জাত পর্বতের এক্সাম্পল হচ্ছে ভারতের আরাবলী, নীলগিরি, পরেশনাথ, মহাদেব, মহাকাল, যুক্তরাষ্ট্রীয় এখানে রয়েছে আয়াপালেসিয়ান, রাশিয়ার ওরাল, স্পেনের সিয়েরা নেভেদা, এগুলো হচ্ছে তোমার ক্ষয়জাত পর্বতের উদাহরণ। দেখো এগুলো তো পাহাড়, নীলগিরি পর্বত, তোমার রয়েছে পরেশনাথ পর্বত, এগুলো ছোট ছোট জিনিস, অতটা তোমার হাইট নেই, ঠিক আছে? সব থেকে বেশি হাইট কার রয়েছে, কোন পর্বতের সব থেকে বেশি হাইট রয়েছে, তো মনে রাখবে সব থেকে বেশি হাইট হচ্ছে তোমার ভঙ্গিল পর্বতের, ঠিক আছে? ভঙ্গিল পর্বতের সব থেকে বেশি হাইট রয়েছে। ওকে, তারপরে সেকেন্ড হাইট হচ্ছে তোমার প্রাচীন ভঙ্গিল পর্বতের, প্রাচীন ভঙ্গিল পর্বত, সরি প্রাচীন ভঙ্গিল কথা বলছি, ভঙ্গিল পর্বতের মধ্যেও সব থেকে বেশি হাইট হচ্ছে তোমার নবীন ভঙ্গিল পর্বতের। ওকে, আর যদি বলে পর্বতের মধ্যে কোন বিভাগে সব থেকে বেশি উচ্চতা দেখা যায়, তখন হবে রাইট অ্যান্সার ভঙ্গিল পর্বত। আর ভঙ্গিল পর্বতের মধ্যে কোন বিভাগে, তাহলে হবে নবীন ভঙ্গিল পর্বত। আর তোমার এখানে কি রয়েছে, দ্বিতীয় স্থানে থাকবে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, এরও হাইট খুব একটা ভালো হয়। তারপর হচ্ছে স্তূপ পর্বত, এর হাইট। তারপরে তোমার হচ্ছে 4 নম্বর ক্ষয়জাত পর্বত, এর হাইট সব থেকে কম হয়। বুঝতে পেরেছো? ওকে, এবারে আমরা কোশ্চেন যেখান থেকে পরীক্ষায় পাই সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা কি? হিমালয় পর্বতমালা হচ্ছে তোমার ভঙ্গিল পর্বতের প্রথম পার্ট, নবীন ভঙ্গিল পর্বতের এক্সাম্পল, নবীন ভঙ্গিল পর্বতের এক্সাম্পল, এই যে তোমাদেরকে এখানে দেখালাম, ঠিক আছে? নবীন ভঙ্গিল পর্বতের এক্সাম্পল হচ্ছে হিমালয় পর্বতমালা, ঠিক আছে? যে এশিয়ার হিমালয়, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, পর্বত চ্যাপ্টার মানে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর বাকি যে তোমার এখানে পর্বতগুলো রয়েছে, এই আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত বা স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, এগুলো তোমার ওই মালভূমির মধ্যেই ইনক্লুড করা হয় বইতে, ঠিক আছে? মালভূমির মধ্যে এগুলোকে কোশ্চেনগুলোকে নিয়ে যায়, তো ওগুলো আমরা পরের সেশনে আলোচনা করবো। আজকে আমরা ভালোভাবে আলোচনা করে নেব এই ভঙ্গিল পর্বতেরই প্রথম পার্ট, নবীন ভঙ্গিল পর্বতের অংশ হিমালয় নিয়ে, ঠিক আছে? কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? প্রচুর আনলিমিটেড প্রশ্ন হয়। তো প্রথমে আমরা জেনে নেব যে হিমালয় কাকে বলে, কী হবে, কি হিমালয়ের সব কিছু রয়েছে, পিকচারটা আমরা দেখে ডিটেলস বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তার আগে এখানে একটু ডিটেলসটা আমরা দেখে নেব, কি একটু দেখে নিচ্ছি হালকা, ঠিক আছে? তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো হিমালয় পর্বতমালা, ঠিক আছে, এক সেকেন্ড, দেখো হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা হিমাদ্রি, হিমবন বা হিমাঞ্চল নামে পরিচিত। ওকে,
হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বতমালা। হিমালয়ের পূর্ব পশ্চিমে সিন্ধু নদ থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত তেতিস সাগরের অভ্যন্তরে আন্তদেশীয় পাতের সংঘর্ষের ফলে ইহা গঠিত হয়েছে। এই পর্বতমালা শীতল সাইবেরিয়ান বাউর থেকে ভারতকে রক্ষা করে। তো হিমালয় পর্বতমালা থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করে, দেখো ডেফিনেশন থেকেই হিমালয় পর্বতমালা থেকে তোমার প্রথম যে কোশ্চেনটা হবে এটা হচ্ছে কী ধরনের পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। সেকেন্ড যে কোশ্চেনটা হয় যে হিমালয় পর্বতমালা কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত রয়েছে, তোমার পূর্ব পশ্চিমের সিন্ধু নদ থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত, সিন্ধু নদ থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। অ্যাকচুয়ালি তোমাদেরকে পিকচারে বুঝিয়ে দিচ্ছি, তখন ভালো বুঝতে সুবিধা হবে। এই যে এলাকাটা রয়েছে ম্যাপতেই বুঝিয়ে দেবো, ঠিক আছে, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে তোমাদের যে ভারতবর্ষকে হিমালয়ের রক্ষাকর্তা কেন বলা হয়, ঠিক আছে। তার রিজন হচ্ছে দেখো, সাইবেরিয়ান বায়ু থেকে ভারতবর্ষকে কে রক্ষা করে, হিমালয় রক্ষা করে। এছাড়াও তোমার আমাদের মৌসুমি বায়ুর যে কন্ট্রোল সেটাও কিন্তু হিমালয়ের হাতেই রয়েছে, ঠিক আছে। আরও কি রয়েছে, আরও তোমার হিমালয়ের গুরুত্ব হচ্ছে বিদেশি আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছে কে, হিমালয়, ঠিক আছে। কারণ হিমালয় ক্রস করেই আর ভারতে প্রবেশ করা সম্ভব। হিমালয় ভারতের মাথাতে রয়েছে, ঠিক আছে, মণ্ডকের মধ্যে রয়েছে, মস্তকের মধ্যে রয়েছে, এই জন্য হিমালয়কে ভারতের রক্ষাকর্তা বলা হয়। ওকে, আচ্ছা, হিমালয়ের এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দেখো হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে 2400 কিমি পর্যন্ত বিস্তৃত। হিমালয় প্রস্থের স্থান অনুযায়ী পার্থক্য লক্ষণীয়। কাশ্মীরে হিমালয়ের প্রস্থ হচ্ছে 500 কিমি, অরুণাচল প্রদেশে প্রস্থ হচ্ছে 200 কিমি। মানে এটা স্থান অনুযায়ী হিমালয়ের দৈর্ঘ্যটা চেঞ্জ হয়, সরি প্রস্থটা চেঞ্জ হয়। হিমালয়ের প্রস্থ হচ্ছে তোমার 2400 কিমি, কিন্তু দৈর্ঘ্য হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমার 2400 কিমি, কিন্তু প্রস্থটা স্থান ভেদে চেঞ্জ হতে থাকে। কোনো জায়গাতে তোমার 500 কিমি পেয়ে যাবে, কোনো জায়গাতে 300 পেয়ে যাবে, কোনো জায়গাতে 400 পেয়ে যাবে, কোনো জায়গাতে 200 পেয়ে যাবে হিমালয়ের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এবারে দেখো হিমালয় পর্বতমালাকে আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। হিমালয় পর্বতমালাকে আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে হিমালয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য হিসাবে ভাগ করি, একটা হিমালয়ের সমান্তরাল ভাগ হিসাবে ভাগ করে থাকি, আরেকটা হচ্ছে তোমার কখনো কোনো বইতে পেয়ে যাবে দৈর্ঘ্য অনুসারে বা প্রস্থ অনুসারে, ঠিক আছে। হিমালয়কে দুভাগে ভাগ করে, দৈর্ঘ্য হিসাবেও ভাগ করে আবার প্রস্থ হিসাবেও ভাগ করে। যে কোনো বইতে একটা মানে কী বলবো নিজস্ব থিওরি হিসাবে চলে। তো কোনো বই হয়তো তোমাকে দৈর্ঘ্য হিসাবে দেখিয়ে দেবে, কোনো বই প্রস্থ হিসাবে দেখিয়ে দেবে, কোনো বই লিখবে যে হিমালয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য হিসাবে ভাগ, কোনো বই লিখবে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী হিসাবে ভাগ। তো বিভিন্ন বইতে বিভিন্ন থাকে। ওকে, কিন্তু মূলত হিমালয়ের 4টা পার্ট রয়েছে, মূলত হিমালয়ের 4টা পার্ট রয়েছে। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। আর কি রয়েছে, আর তোমার রয়েছে এখানে দেখো হিমালয়ের পার্ট বলতে গ্রেটার হিমালয়, ঠিক আছে, যেটাকে হিমাদ্রি হিমালয় বলা হয়। আর হচ্ছে তোমার কি পার্ট রয়েছে, লেজার হিমালয়, আর একটা হচ্ছে শিবালিক হিমালয়। তো এগুলো সম্পর্কে তোমরা ডিটেলসে তখনই বুঝতে পারবে যখন এই পিকচারটা তোমাদের মাথায় ক্লিয়ার থাকবে, ঠিক আছে। এই পিকচারটা দেখো, এই হচ্ছে তোমাদের ভারতের ম্যাপ, ঠিক আছে। এইটা তোমাদের প্রিভিয়াস সেশনে আমি ঠিকঠাক বোঝাতে হয়তো পারিনি, মানে কোশ্চেনটা বোঝাতে পারিনি। তার কারণ একটাই যে এইভাবে ভালোভাবে রিপ্রেজেন্ট করা ছিল না, ঠিক আছে। এখানে যেমন রিপ্রেজেন্ট করা রয়েছে, দেখো এই যে ভারতের ম্যাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের ম্যাপ। এই ভারতের ম্যাপটা খুব ভালোভাবে লক্ষ্য করো। এই যে এরিয়াটা কাভার করে রয়েছে তোমার ব্লু কালারে, এটা হচ্ছে তোমার হিমালয়ের এলাকা, এটা হচ্ছে হিমালয়ের এলাকা। দেখো প্রথম ভাগ যেটা রয়েছে এই যে একবারই ব্লুটা, এটা হচ্ছে তোমার 1 নম্বর ভাগ দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রেটার হিমালয়। তারপরে যে ভাগটা রয়েছে, ঠিক আছে, ব্লুর পরে যেটা হালকা ব্লু রয়েছে সেটা হচ্ছে তোমার লেজার হিমালয়। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার শিবালিক হিমালয়, ঠিক আছে, শিবালিক হিমালয়। ওকে, বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর তোমাদের উপরে একটা রয়েছে এই জায়গাতে থাকে, এই জায়গাতে, এটা হচ্ছে ট্রান্স হিমালয়। তো এটা তোমার ভারতের মধ্যে ম্যাক্সিমাম এলাকা নেই, ঠিক আছে, এলাকাটা ম্যাক্সিমাম ভারতের বাইরে রয়েছে, এই জন্য এটা ট্রান্স হিমালয়টার এখানে পিকচারে নাম নেই। কিন্তু ওই পিকচারটা বাদ দিয়ে বাকি পিকচারগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এই পিকচারটা লক্ষ্য করো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রান্স হিমালয়, এটা হচ্ছে ট্রান্স হিমালয়ের এলাকা, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার এই পার্টগুলো হচ্ছে ট্রান্স হিমালয়ের পার্ট, এগুলো হচ্ছে ট্রান্স হিমালয়ের পার্ট। ওকে, এই যে কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, জাস্কর পর্বতশ্রেণী, কৈলাস পর্বত, এটা হচ্ছে 4টা তোমার ট্রান্স হিমালয়ের পার্ট। এখানে দেখো অপশন এ সর্বপ্রথম রয়েছে, সরি অপশন এ নয়, তোমার এই এ যে দেখতে পাচ্ছ এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কারাকোরাম পর্বতশ্রেণী, ঠিক আছে। সব থেকে উঁচুতে রয়েছে কে, কারাকোরাম পর্বতশ্রেণী। তারপরে দেখো রয়েছে তোমার লাদাখ, লাদাখ পর্বতশ্রেণী হচ্ছে এইটা, এই বি নম্বরটা হচ্ছে লাদাখ পর্বতশ্রেণী। তারপরে রয়েছে তোমার সি, এটা হচ্ছে জাস্কর পর্বতশ্রেণী, এটা হচ্ছে জাস্কর পর্বতশ্রেণী। তারপরে রয়েছে ডি, যেটা এইখানে রয়েছে, এটা হচ্ছে কৈলাস পর্বতশ্রেণী। এটা হচ্ছে তোমার ট্রান্স হিমালয়ের 4টা পার্ট। ওকে, তাহলে ভারতের এইভাবে তোমার রয়েছে 4টা পার্ট ট্রান্স হিমালয়ের, পরপর 4টা পার্ট। ওকে, বুঝতে পেরেছো?
হিমালয়ের যে তোমার সব থেকে উচ্চতম স্থান যদি বলে, ঠিক আছে, কোন পার্টটাতে রয়েছে, তাহলে তোমার রাইট অ্যান্সার কিন্তু ট্রান্স হিমালয় হবে না, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার তখন গ্রেটার হিমালয়। ঠিক আছে, এই জন্য ট্রান্স হিমালয়টাকে আমাদের ভারতের মধ্যে অনেক সময় অনেক বইতে ইনক্লুড করাই হয় না। কেন বলতে দেখি, তার রিজন হচ্ছে একটাই, দেখো পৃথিবী তো গোল, তো পৃথিবীতে এই এই জায়গাগুলোতে মানুষ বসবাস করতো, ঠিক আছে, এই ধারটাতে এইভাবে এই 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 এলাকাতে মানুষ বসবাস করতো। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে সম্পূর্ণ জল ছিল, সম্পূর্ণ জল, ঠিক আছে, এটাতে সম্পূর্ণ জল, কারণ 3 ভাগ জল 1 ভাগ স্থল। তারপরে এই যে নিচে এইটা উপরে উঠে চলে আসে এই জায়গাতে, এই জায়গাতে মানে চলে আসে, ঠিক আছে। আগে এখানে কি ছিল, টেটিস সাগর ছিল, এইখানে ভারতবর্ষ চলে এসছে, ঠিক আছে। তো এই জন্য ভারতবর্ষের যে সৃষ্টি না, এই যে প্রায় 90% সৃষ্টি ভারতবর্ষের তোমার হচ্ছে এই যখন এইখানে জায়গাটা এখানে উঠে আসছে তখন, তার আগে কিন্তু ভারতের এটা আগে থেকেই ছিল, ঠিক আছে, এই ট্রান্স হিমালয়টা পরে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। এই জন্য তোমার এই ট্রান্স হিমালয়কে অনেক বইতে ভারতের মধ্যে ইনক্লুড করে না। ওকে, তো ওই জিনিসগুলো পরীক্ষার জন্য আমাদের অতটা জাস্ট তোমাদেরকে ফ্যাক্টটা বলে রাখলাম, ঠিক আছে। তো এখনও পর্যন্ত তোমরা ট্রান্স হিমালয় কমপ্লিট করতে পেরেছো, ট্রান্স হিমালয় কী জিনিস। এবারে সেকেন্ড হিমালয়ের যেটা হচ্ছে পার্ট, সেটা হচ্ছে গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়, ঠিক আছে, গ্রেটার হিমালয় হচ্ছে কোনটা, দেখো গ্রেটার হিমালয়তে কোনো তোমার কি বলবো ওটাকে, গ্যাপ নেই, ঠিক আছে, কনস্ট্যান্ট রয়েছে। দেখো এই যে এলাকাটা, ঠিক আছে, এই এলাকাটা হচ্ছে গ্রেটার হিমালয়ের এলাকা, এইটা কোনো জায়গাতে গ্যাপ নেই, ঠিক আছে, কোনো জায়গাতে গ্যাপ নেই, একদম কন্টিনিউ চলছে গ্রেটার হিমালয়। এই জন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কোন হিমালয়ের মধ্যে সব থেকে বেশি গিরিপথ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, গিরিপথ বা আমরা যেটা ইংরেজিতে বলে থাকি পাস, কোন হিমালয়ের মধ্যে পাস দেখতে পাওয়া যায়, তো এই গ্রেটার হিমালয়ের মধ্যে পাস দেখতে পাওয়া যায়, কারণ এটা তোমার একদম কনস্ট্যান্ট রয়েছে, এর মধ্যে কোনো গ্যাপ নেই, ঠিক আছে। এটা পারাপার মানে যখন পারাপার হতে হয় তখন এটাতে কিসের প্রয়োজন হয়, গিরিপথের প্রয়োজন হয়, কোন হিমালয়তে, গ্রেটার হিমালয়তে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা পিকচারটাতে, আরও ভালোভাবে যদি জুম করে দিই তাহলে বুঝতে অসুবিধা হবে না। দেখো গ্রেটার হিমালয় একদম কনস্ট্যান্ট রয়েছে, এখান থেকে তোমার এখান পর্যন্ত গ্রেটার হিমালয়ের অংশ, ঠিক আছে, বুঝতে পারছো। এবারে দেখো তারপরে রয়েছে তোমাদের কি, লেজার হিমালয়, ঠিক আছে, লেজার হিমালয়, লেজার হিমালয়, লেজার হিমালয়ের এলাকা হচ্ছে তোমার এইটা। তারপরটা দেখো লেজার হিমালয় কিন্তু গ্যাপ গ্যাপ রয়েছে, ঠিক আছে, লেজার হিমালয় এইভাবে একটু থাকলো, এভাবে রয়েছে, এভাবে রয়েছে, এভাবে রয়েছে, এভাবে তোমার লেজার হিমালয় রয়েছে। ওকে, তারপরে শিবালিক হিমালয় রয়েছে তার নিচে, ঠিক আছে, শিবালিক হিমালয় ভারতের ম্যাক্সিমাম জায়গা জুড়েই রয়েছে, শিবালিক হিমালয় ভারতের ম্যাক্সিমাম জায়গা জুড়েই রয়েছে। ওকে, শিবালিক হিমালয় ভারতের ম্যাক্সিমাম জায়গা জুড়ে রয়েছে, বুঝতে পারলে, সব কিছু কমপ্লিট। এবারে আরেকটা পিকচার দেখো, ঠিক আছে, এখানে তোমাদের কোন পিকচারটা দেখাই, এইটা দেখো, ঠিক আছে, এই পিকচারটাতে আরেকটা জিনিস তোমরা ইনক্লুড দেখতে পাচ্ছ, এখানে পূর্বাঞ্চল বলে একটা লেখা রয়েছে, ঠিক আছে, পূর্বাঞ্চল, এটা কেন রয়েছে বলো দেখি। কোনো কোনো বইতে তোমরা হিমালয়ের 4টা ভাগের জায়গাতে 5টা ভাগও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, হিমালয়ের 5টা ভাগ রয়েছে, হিমালয়কে 5টা পার্টে ভাগ করা হয়েছে। কি কি, একটা তো তোমরা জানছোই যে ট্রান্স হিমালয়, যেটা সব থেকে ভারতের শীর্ষে রয়েছে, ঠিক আছে, কিন্তু হাইটের দিক থেকে বেশি রয়েছে কার, গ্রেটার হিমালয়ের। তারপর হচ্ছে তোমার মিডিল হিমালয়, তারপরে শিবালিক, তারপর হচ্ছে তোমার এখানে পূর্বাঞ্চল হিমালয়, এইভাবে 5টা ভাগ কোনো কোনো বইতে পেয়ে যাবে। ওকে, দেখো ট্রান্স হিমালয়ের আকারটা কীরকম রয়েছে, ট্রান্স হিমালয়ের আকারটা হচ্ছে এইরকম, আর গ্রেটার হিমালয়ের আকারটা হচ্ছে তোমার এইভাবে, এইভাবে 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 করে ভারতের এইভাবে নেমে যাচ্ছে, ঠিক আছে। কিছু কিছু চটি গ্রেটার হিমালয়ের এত উঁচুতে রয়েছে যেটা তোমার ট্রান্স হিমালয়কেই ক্রস করে গেছে। ওকে, আর তারপরে তোমাদের কি রয়েছে, মিডিল হিমালয়, মিডিল হিমালয় হলো এরকম 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 করে করে গেছে, ঠিক আছে, ঢেউ খেলানো হয়ে। শিবালিক হিমালয় আরও ঢেউ ছোট করে করে এইভাবে গেছে, তারপর এটা হচ্ছে তোমার পূর্বাঞ্চল হিমালয়, ঠিক আছে। তো এই পূর্বাঞ্চল হিমালয়টা অনেক বইতে তোমরা পাবে না, ঠিক আছে, আবার অনেক বইতেও রয়েছে। তো এটা এলাকাটা দেখে নাও, পূর্বাঞ্চল হিমালয়ের এলাকা হচ্ছে এইটা, এই অরুণাচল প্রদেশের নিচের এলাকাটা, ঠিক আছে, মিজোরাম, ত্রিপুরা, এই এলাকাটা হচ্ছে তোমার পূর্বাঞ্চল হিমালয়ের এলাকা। ওকে, বুঝতে পেরেছো। আচ্ছা, আর এখান থেকে তোমাদের আলোচনা করার মতো কি রয়েছে, এটা তো আমরা হিমালয়কে কী হিসাবে ভাগ করলাম, ঠিক আছে। দেখো হিমালয়কে আমরা এখনও ভাগ করলাম প্রস্থ অনুসারে। আমরা কি জানি যে আমাদের এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, লম্বাটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই যেটা থাকে আমাদের, ঠিক আছে, সরি 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 আমি তোমাদের এইভাবে বোঝালে আমি ভুল বললাম, ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর তোমার এইটা হচ্ছে কি প্রস্থ, ঠিক আছে। তো আমাদের ভারতকে
এটা আমরা কোন হিসাবে দেখলাম, এই যে এই এলাকাটা কি আমরা প্রস্থ হিসাবে দেখলাম, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যটা আমরা দেখিনি, ঠিক আছে, দৈর্ঘ্য হিসাবে মানে যদি আমরা ভাগ করি এরকমভাবে ভাগ করি, ঠিক আছে, দৈর্ঘ্য হিসাবে, তাহলে কিন্তু হিমালয়কে আবার কটা ভাগে ভাগ করে, হিমালয়কে দৈর্ঘ্য হিসাবে ভাগ করলে তোমার হয়ে যাবে এখানে দেখো এই জায়গাটা 4টা ভাগ। বা দৈর্ঘ্য বাদ দিয়ে তোমাদেরকে এভাবে বলতে পারে কোনো বইতে যে নদী করে নদীর উৎপত্তি অনুসারে হিমালয়কে কয়টি ভাগে ভাগ করে, নদীর উৎপত্তি অনুসারে, ঠিক আছে, বা নদী কেন্দ্রিক এভাবে কোশ্চেনটা হয় আর কি, ঠিক আছে। তো নদীর ভাগ অনুসারে হিমালয়কে 4টা ভাগে ভাগ করে। কী ভাগ দেখে নাও। একটা হচ্ছে তোমার এই যে কোথায় রয়েছে, এইখানটাতে ঠিক রয়েছে না, হ্যাঁ এটাতে ঠিক রয়েছে, দেখো একটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, একটা হচ্ছে কুমকুম হিমালয়, একটা হচ্ছে নেপাল হিমালয়, একটা হচ্ছে আসাম হিমালয়। এই 4টা ভাগে ভাগ করে তোমার। পাঞ্জাব হিমালয়ের মধ্যে কোন কোন নদীর উৎপত্তি, ইন্ডাস ও সতলুজ। কুমকুমের মধ্যে কার উৎপত্তি রয়েছে, গঙ্গা যমুনা। নেপালের মধ্যে রয়েছে তোমার ঘাঘরা, কালী। আসামের মধ্যে কি রয়েছে তোমার ব্রহ্মপুত্র, তিস্তা, এগুলো রয়েছে আসামের মধ্যে। তো এইভাবে তোমার ভাগ করে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে, চাপ নেই। আর এখান থেকে তোমাদের কোশ্চেন এই জায়গাটাতেও জিজ্ঞেস করে, ঠিক আছে। এখানে দেখো তোমার ইয়েগুলো দেওয়া রয়েছে, হাইয়েস্ট পিকগুলো, ঠিক আছে, হাইয়েস্ট পিক এখানে দেখে নাও, হাইয়েস্ট পিক, ঠিক আছে, হাইয়েস্ট পিকগুলো দেখো, হাইয়েস্ট পিক ওয়ার্ল্ডের, ঠিক আছে, এভারেস্ট এটা একটু বেড়ে গেছে এখন কোনো যে লেটেস্ট বইগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে 8,850 মিটার। কেন বলো তো, কারণ হিমালয়ের উচ্চতা কিন্তু বাড়ছে, ঠিক আছে, প্রত্যেক বছর একটু একটু করে বাড়ছে। তো কোনো বইতে তোমরা উচ্চতা পেয়ে যাবে 8,850 মিটার, এটা হচ্ছে হিমালয়ের উচ্চতা। তারপরে রয়েছে কি এখানে লোটাস রয়েছে 8,501 মিটার, তারপরে মাকালু রয়েছে 8,451, ঠিক আছে। এখানে তোমার ইয়েগুলো নেই, কাঞ্চনজঙ্ঘা, কেটু, এই জিনিসগুলো মিসিং হয়ে গেছে, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, কেটু মিসিং রয়েছে। দেখো এখানে তোমাদের এইটাতে থাকবে, ঠিক আছে। এই যে হচ্ছে মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের মধ্যে রয়েছে, গ্রেটার হিমালয়ের মধ্যে। তারপরে তোমার হচ্ছে দেখো এখানে কাঞ্চনজঙ্ঘা, তারপর এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, ওকে। তারপরে তোমার এখানে কাঞ্চনজঙ্ঘার পরে কোথায় দেখো, আর এখানে পেয়ে যাবে তোমরা কেটু, গডউইন, অস্টিন যেটাকে আমরা বলে থাকি, কোথায় রয়েছে এখানে দশ তেলগে স্টার্ট, দশ ভূম, নুন, এখানে তোমার নাঙ্গা পর্বত কোথায় রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাঙ্গা পর্বত। আর এখান থেকে এই জিনিসগুলো তোমরা একটু নিজেরাও ভালো করে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। ম্যাপটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, চাপ নেই। এখানে সরামতি, শিলং, এখানে পরেশনাথ পাহাড়, ঠিক আছে, পরেশনাথ পাহাড়ের উচ্চতা দেওয়া রয়েছে এখানে কত রয়েছে। নীলগিরি, এখানে তোমার হচ্ছে ধূপগড়, এখানে রয়েছে মহাবালেশ্বর, এখানে রয়েছে গুরু শিখর অর্থাৎ আরাবলি, ঠিক আছে। এখানে পিক পয়েন্টগুলো তোমার নাম রয়েছে, এখানে রয়েছে তোমার কুদ্রেমুখ, এখানে রয়েছে দোদাবেতা, এটা হচ্ছে নীলগিরি যেমন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেইগুলা। এখানে তোমার হাইয়েস্ট পিকগুলোর নাম এবং সেটার উচ্চতা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইবারে দেখো এই ম্যাপটাতে তোমাদের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পর্বতের জায়গা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পর্বতের জায়গা। এখানে কি রয়েছে, আরাবলি পর্বত, এখানে বিন্ধ্য ও সাতপুরা পর্বত রয়েছে, এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট পর্বত, আর এখানে হচ্ছে তোমার ইস্টার্ন ঘাট, পূর্ব ঘাট পর্বত, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার পর্বতের এলাকা, কিন্তু এগুলোকে অ্যাকচুয়ালি পর্বতের মধ্যে কাউন্ট করা হয় না, এগুলোকে তোমার ওই প্যাটাটুর মধ্যেই কাউন্ট করা হয়, ঠিক আছে। এখানে এই যে তোমার দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা ভারতের সম্পূর্ণ, এটা কার মধ্যে চলে আসে, এটা তোমার মালভূমির মধ্যেই চলে আসে, ঠিক আছে। এই মালভূমিকে তোমার 4-4-8 ভাগে ভাগ করা হয়, 4-4-8 ভাগে, ওকে। যেটাকে একটা তোমার হচ্ছে ডাক্কান পেটাটু বলা হবে, আর একটা তোমার হচ্ছে ওই সেন্ট্রাল মিডল পেটাটু হিসাবে, ঠিক আছে। সেন্ট্রাল মিডল পেটাটু 4টা ভাগ, ডেক্কান পেটাটু 4টা ভাগ করে 8টা পেটাটু হবে তোমার। ওটা আমরা পরবর্তী মালভূমির ক্লাস যখন করব তখন আমরা ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আমরা মূলত হিমালয় ধরে থাকি কোনটা, এই এলাকাটাকে, ঠিক আছে, এই এলাকাটায়, ওকে, বুঝতে পেরেছো। এবার এখান থেকে তোমাদের আর এই ম্যাপগুলো একটু চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। এখানে নদীর উৎপত্তিগুলো দেওয়া রয়েছে তোমাদের, কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা একটু দেখে নেবে। দেখো কারাকোরাম, জাসকর, পীরপাঞ্জাল, ধোলাভিরা, শিবালিক রেঞ্জ সমস্ত কিছু তোমাদের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। গারো হিল কোথায় রয়েছে, ত্রিপুরা হিল কোথায় রয়েছে, মিজো হিল কোথায় রয়েছে। এখান থেকে কোশ্চেন পরীক্ষায় কি জিজ্ঞেস করে জানো, এখান থেকে তোমার কোশ্চেন জিজ্ঞেস করবে লোকেশন থেকে, যেমন জিজ্ঞেস করে দিলে তোমার ধোলাভিরা রেঞ্জ কোথায় অবস্থিত, ঠিক আছে। এবার এই জায়গাটা তোমাকে জানতে হবে, তাহলে এখানে ভারতের কোন স্টেট রয়েছে, ঠিক আছে। তারপরে তো তোমাকে জিজ্ঞেস করে দিল শিবালিক রেঞ্জ কার মধ্যে রয়েছে, মানে কোন রাজ্যের মধ্যে অন্তর্গত আর কি, তখন তোমাকে জানতে হবে যে শিবালিক রেঞ্জ কার মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে আরাবলি পর্বতে কার মধ্যে রয়েছে, এই জায়গাগুলো তোমাকে জানতে হবে। তো এটা ম্যাপ থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে।
এখানে যেমন দেখো তোমাদেরকে জিজ্ঞেস করতে হয় ত্রিপুরা হিল কার মধ্যে রয়েছে, ঠিক আছে। এখানে দেখো নাঙ্গা হিলস কার মধ্যে রয়েছে, এখানে নর্মদা নদীর উৎপত্তি কোন রেঞ্জ থেকে সেটা জিজ্ঞেস করতে পারে। এখানে দেখো তোমার রয়েছে কি রয়েছে সাতমল্লা হিল, ঠিক আছে। এখানে রয়েছে তোমার আহ, আর কি রয়েছে এখানে মহাকাল রেঞ্জ, ঠিক আছে, কোথায় রয়েছে। এইভাবে স্টেট থেকে জিজ্ঞেস করে কোশ্চেনগুলো, তোমরা ভারতের ম্যাপ থেকে ওগুলো খাতায় নোট করে নেবে। পরবর্তী ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে, যখন প্যাটাটো নিয়ে আলোচনা করব তখন আমরা ওই ছোট ছোট যে পর্বতগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এরপরে আমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট সব জিনিসগুলো দেখে নিতে হবে, কারণ আমরা ম্যাপ থেকে তো সব কিছুই দেখলাম, এবার আমাদেরকে পয়েন্টগুলো দেখে নিতে হবে। দেখো, হিমালয় সমান্তরাল পর্বতশ্রেণী হিসাবে 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে টানস হিমালয়। এখানে টানস হিমালয়তে কি লেখা রয়েছে দেখো, গ্রেটার হিমালয়ের উত্তরে টানস হিমালয় বা তিব্বতীয় হিমালয় যেহেতু বেশিরভাগ অংশই তিব্বতের অন্তর্গত বা অবস্থিত, এটি হিমালয়ের সর্বপ্রাচীন অংশ। তাহলে একটা তোমাদের কোশ্চেন এখান থেকে হয়ে গেল যে হিমালয়ের সর্বপ্রাচীন অংশের নাম কি। হিমালয়ের সর্বপ্রাচীন অংশের নাম কি? তো রাইট অ্যান্সার হবে তোমাদের টানস হিমালয়। কারণ তোমাদেরকে আমি বললাম যে আমাদের পরবর্তী গ্রেটার হিমালয় রয়েছে, শিবালিক হিমালয় রয়েছে বা মিডিল হিমালয় রয়েছে, সেগুলো তোমার পরে সৃষ্টি হয়েছে তেথিস সাগরের জায়গায়, কিন্তু টানস হিমালয় তোমাদের আগে থেকেই ছিল। এই জন্য অনেক সময় হিমালয়ের পার্ট হিসাবে টানস হিমালয়কে ধরা হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, আর তোমার এখান থেকে কোশ্চেন কি রয়েছে দেখো, এই অঞ্চলের গড় প্রস্থ রয়েছে তোমার 40 কিমি, উচ্চতা হচ্ছে তোমার 5800 মিটার। এর মধ্যে কোন কোন রেঞ্জ পড়ে, এটা কোশ্চেন একটা রয়েছে, কোন কোন রেঞ্জ পড়ে এর মধ্যে। দেখো, এর মধ্যে পড়ে তোমার কারাকোরাম, জাসকর, লাদাখ পর্বত শ্রেণীগুলি এই অঞ্চলে অবস্থিত। 5000 মিটার উচ্চতা বিশিষ্ট লাদাখ মালভূমিটি হলো লাদাখ পর্বত শ্রেণীটি উত্তর পূর্বে অবস্থিত হচ্ছে, লোকেশনটা দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, এখান থেকে তোমার কোশ্চেন জিজ্ঞেস করে যেভাবে যে টানস হিমালয়ের মধ্যে নিম্নের কোন পর্বত শ্রেণীটি অন্তর্গত। তো দেখো, টানস হিমালয়ের তোমাদের 4টা পার্ট বললাম, একটা হচ্ছে লাদাখ পর্বত শ্রেণী, একটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী, একটা হচ্ছে তোমার শিবালিক, আর একটা হচ্ছে জাসকর। একটা হচ্ছে শিবালিক, আর একটা সরি শিবালিক আরও বলছি, ঠিক আছে, কৈলাস আর তোমার হচ্ছে জাসকর। ওই শিব থেকে তোমার কৈলাস চলে আসছে মাথায়। দেখো, তোমার হচ্ছে টানস হিমালয়ের 4টা পার্ট, লাদাখ পর্বত শ্রেণী, কারাকোরাম পর্বত শ্রেণী, কৈলাস পর্বত শ্রেণী আর হচ্ছে জাসকর পর্বত শ্রেণী। এই 4টা পার্ট মনে রাখবে কেমনখানে রয়েছে ভারতের, এইরকমভাবে 4টা পর্বত শ্রেণী রয়েছে পরপর। ওকে, এবার দেখো টানস হিমালয়ের মধ্যে কোন কোন হ্রদ রয়েছে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে বলো তো প্যাংগংস হ্রদ কোন হিমালয়ের অন্তর্গত। এটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে অন্তর্গত, এটা টানস হিমালয়ের অন্তর্গত। সোমরিরি, এটা হচ্ছে লাদাখ পর্বত শ্রেণীতে অন্তর্গত, টানস হিমালয়ের অন্তর্গত। তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে পিক পয়েন্টগুলো, গডউইন অস্টিন যেটাকে আমরা কেটু বলে থাকি, সেটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত। দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের উচ্চতম পর্বত শ্রেণী, ঠিক আছে, তখন হয়ে যাবে তোমার কারাকোরাম পর্বত শ্রেণী, ঠিক আছে, ভারতের উচ্চতম পর্বত শ্রেণী বললে। কিন্তু যদি জিজ্ঞেস করে ভারতের মধ্যে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, ঠিক আছে, তখন রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এই যে কারাকোরাম পর্বত শ্রেণী, এটা কিন্তু ম্যাক্সিমাম চীন ও পাকিস্তানের এলাকাতে রয়েছে, ঠিক আছে, পিওকে এলাকাতে রয়েছে এই কেটুর এরিয়াটা, এই জন্য এটা ভারতের হিসাবে ধরা হয় না। কিন্তু অপশানে যদি দেখা যায় যে কাঞ্চনজঙ্ঘা নেই, কেটু রয়েছে, তাহলে তোমার রাইট অ্যান্সার ওটাই ক্লিক করতে হবে। তো ওটা এমসিকিউ তোমার অপশানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি তোমাদেরকে ফ্যাক্টটা বলে দিলাম যে কেন ওটা পরীক্ষক যারা থাকেন তারা করে থাকেন। তো রিজন হচ্ছে একটাই, যদি তোমার জিজ্ঞেস করে যে ভারতের সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম কি, রাইট অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণী, সরি কারাকোরাম পর্বত শ্রেণী, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী। ওকে, আর এই কারাকোরাম পর্বত শ্রেণীতে গডউইন অস্টিন অবস্থিত রয়েছে। কিন্তু যদি বলে ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বা পর্বত শ্রেণী, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে। কেন বলো তো? কারণ কাঞ্চনজঙ্ঘা সিকিমের মধ্যে রয়েছে, আর এই কারাকোরাম পর্বত শ্রেণী ম্যাক্সিমাম এলাকাটাই রয়েছে চীন এবং পাকিস্তানের মধ্যে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে, ওকে, পিওকির মধ্যে, যার জন্য এটা আমাদের কনসিডার করা হয় না। তো এটা তথ্যটা মনে রাখবে। নেক্সট দেখো কি রয়েছে, ক্যামেট শৃঙ্গ, এটা কোথায় রয়েছে, এটা জাসকর পর্বতমালার মধ্যে রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে তোমার দেখে নেবে। স্টোক হাঙ্গারি, এটা লাদাখ পর্বতমালার মধ্যে রয়েছে। ওকে, এই হচ্ছে তোমার এই কী বলবো ওটা টানস হিমালয়ের কোশ্চেন, ঠিক আছে। টানস হিমালয় থেকে এই কোশ্চেনগুলো তোমার জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা, টানস হিমালয় থেকে আর কি কোশ্চেন হতে পারে দেখো, একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে টানস হিমালয়ের মধ্যে অবস্থিত হচ্ছে টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ঠিক আছে। টেথিস হিমালয়ের, ঠিক আছে, টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো দেখি, কে কে পারবে। সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার লিওপারগেল, ঠিক আছে, নামটা আমি লিখে দিচ্ছি,
ভালো করে মনে রাখবে, ঠিক আছে। লিও লিও পার গেল হচ্ছে তোমার টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত জানো? উচ্চতা হচ্ছে 7,420 মিটার। ওকে, এই ইনফরমেশনটা মনে রাখবে। আর এখান থেকে তোমার কিছু জিনিস মিস পড়ছে আমাদের ট্রান্স হিমালয় থেকে। আর তো আশা করি কোনো জিনিস মিস হচ্ছে না। আর যদি কিছু মিস হয়ে যায় তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে, কারণ সেখানে তো আমরা ট্রান্স হিমালয় সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। কি বলো? চলো তাহলে এখান থেকে এবার নেক্সট কোশ্চেন আমরা ভিজিট করি। গ্রেটার হিমালয়, ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়ের সেকেন্ড পার্টটা এবং এটাই হচ্ছে তোমার সব থেকে উচ্চতম পার্ট। যদি জিজ্ঞেস করে হিমালয়ের উচ্চতম পার্টের নাম কি, রাইট অ্যান্সার হবে গ্রেটার হিমালয়, কারণ এরই যে শৃঙ্গগুলো সেগুলো সব থেকে উঁচুতে গেছে। দেখো, ট্রান্স হিমালয়ের দক্ষিণ এবং হিমাচলের উত্তরে অবস্থিত হিমালয় হচ্ছে গ্রেটার হিমালয়, যেটা হিমাদ্রি নামে পরিচিত। আচ্ছা বলো দেখি, গ্রেটার হিমালয় হিমাদ্রি নামে কেন পরিচিত? রিজন কি জানো? দেখো, হিম কথার অর্থ কি? বরফ। ওকে, আর এই গ্রেটার হিমালয় সারা বছর বরফে ঢাকা থাকে, সারা বছর বরফে ঢাকা থাকে। এই জন্যই গ্রেটার হিমালয়কে কি বলা হয়? হিমাদ্রি হিমালয় বলা হয়। মনে রাখবে, হিমালয়ের উচ্চতা এখানে দেওয়া রয়েছে তোমার 6,000 মিটার থেকে চৌড়া, আর কত রয়েছে এখানে দৈর্ঘ্য তোমার 2500 কিমি, ঠিক আছে। এই হিমালয়ের 4টি ভাগের মধ্যে সর্বাপেক্ষা উঁচু এবং মহালয়ের বিখ্যাত শৃঙ্গগুলি এখানে অবস্থিত। আচ্ছা, হিমালয় যে 4টি ভাগ তার মধ্যে সব থেকে উঁচু হচ্ছে গ্রেটার হিমালয়, আর এর শৃঙ্গগুলিও সব থেকে উঁচু। শৃঙ্গগুলির মধ্যে হচ্ছে মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অন্তর্গত? গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত। নেপালের ভাষায় মাউন্ট এভারেস্টকে কী বলা হয় জানো? সাগর মাথা বলা হয় বা আকাশের দেবী। তিব্বতীয়রা একে কী বলে? চোমো লাংমা। চোমো লাংমা বলে তিব্বতীয়রা কাকে? মাউন্ট এভারেস্টকে। আচ্ছা, এবারে দেখো, হিমাদ্রি হিমালয়ের অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, অর্থাৎ হিমাদ্রি হিমালয় বলতে গ্রেটার হিমালয়। মাউন্ট এভারেস্ট হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত, নেপালে অবস্থিত, 8,848 মিটার। বললাম যে 2 মিটার বেড়েছে, কোনো জায়গাতে 50ও থাকতে পারে। কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে ভারতে অবস্থিত, ভারতের তোমার হচ্ছে উচ্চতম শৃঙ্গ। ওকে, আর পৃথিবীতে হচ্ছে তৃতীয় উচ্চতম শৃঙ্গ, কারণ প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্ট, সেকেন্ড হচ্ছে কেটু, থার্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মাকালু, এটা হচ্ছে তোমার নেপালে অবস্থিত। এখানে দেখো কত রয়েছে, 8,481 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে ধোলাগিরি, এটাও নেপালে অবস্থিত, এটা হচ্ছে হিমাদ্রির অন্তর্গত। নাঙ্গা পর্বত, এটা ভারতে অবস্থিত, এটা হচ্ছে তোমার 8,126 মিটার। অন্নপূর্ণা, এটা নেপালে অবস্থিত, এটা হচ্ছে তোমার 8,878 মিটার। এগুলো সব হচ্ছে কার মধ্যে অবস্থিত? হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত। মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। কোন হিমালয়ের অন্তর্গত? কোশ্চেন এভাবে জিজ্ঞেস করে যে বলো দেখি নাঙ্গা পর্বত কোন হিমালয়ের অন্তর্গত বা কোন রেঞ্জের অন্তর্গত, ঠিক আছে। তো কী হবে? রাইট অ্যান্সার গ্রেটার রেঞ্জ, ঠিক আছে, গ্রেটার হিমালয়ের অন্তর্গত। আর এখানে দেখো তোমার কিছু লেখা রয়েছে, উল্লেখযোগ্য গিরিপথ বুর্জিলা, জজিলা, শ্রীনগর ও লেহর মাঝখানে রয়েছে। বরলাচা হিমাচল প্রদেশ, শিবকিলা হিমাচল প্রদেশ এবং শত্রু নদী শিবকিলা পাসের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। এই কোশ্চেনগুলো পরে আলোচনা করছি, গিরিপথ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, পরে আলোচনা করছি। দেখো, আর কি থাকলো তোমাদের? লেজার হিমালয়। লেজার হিমালয়ের দক্ষিণে রয়েছে শিবালিক হিমালয়া, উত্তরে গ্রেটার হিমালয়ের মধ্যবর্তী অংশকে বলা হয় লেজার হিমালয় বা হিমাচল হিমালয় বলে থাকি, লেজার হিমালয়কে। তাহলে ট্রান্স গ্রেটারের পরে হচ্ছে তোমার লেজার হিমালয়, ঠিক আছে, লেজার হিমালয়। আচ্ছা, লেজার হিমালয়কে বলা হয় মিডিল হিমালয়, মনে রাখবে, লেজার হিমালয়কে বলা হয় মিডিল হিমালয়। ওকে, এটা তোমার ভারতের ম্যাক্সিমাম জায়গা জুড়ে রয়েছে লেজার হিমালয়। ম্যাক্সিমাম যদি বলে তাহলে কিন্তু তোমার রাইট অ্যান্সার শিবালিক হবে, বাট ভারতের অনেকটা অংশ জুড়েই রয়েছে মিডিল হিমালয়। হিমালয়ের উচ্চতা কত রয়েছে? মিডিল হিমালয়ের উচ্চতা হচ্ছে তোমার 1500 থেকে 5000 মিটার চৌড়া, তোমার এত মিটার উচ্চতা, চৌড়া হচ্ছে 80 থেকে 90 কিমি। ওকে, নেক্সট দেখো, এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করে যে মিডিল হিমালয়ের অন্তর্গত পর্বত শ্রেণী কোন কোনগুলো? দেখো, মিডিল হিমালয়ের অন্তর্গত পর্বত শ্রেণী হচ্ছে তোমার পীরপাঞ্জাল পর্বত শ্রেণী, ধোলাধর পর্বত শ্রেণী, মসুরি পর্বত শ্রেণী, নাঙ্গা ও টিব্বা পর্বত শ্রেণী, নেপালের মহাভারত পর্বত শ্রেণী। এই 5টা পর্বত শ্রেণী কার মধ্যে অন্তর্গত রয়েছে? এগুলো রয়েছে তোমার মিডিল হিমালয়ের মধ্যে, ঠিক আছে, মিডিল হিমালয়ের মধ্যে, যেটাকে আমরা বলে থাকি লেজার হিমালয়, ঠিক আছে, বা হিমাচল হিমালয় বলে থাকি। ওকে, চলো এখান থেকে আর কি কোশ্চেন হয়েছে দেখো, কাশ্মীর উপত্যকা হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকা পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর অন্তর্গত। কিষানগঙ্গা, ঝিলাম ও চেনাব নদী এই পর্বতশ্রেণীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, কোন কোন নদীর উৎপত্তি এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে, এখানে আলোচনা করছি না। এই পর্বতশ্রেণী কিছু গিরিপথ নিয়ে আমরা পরে আলোচনা করব, প্রচুর প্রশ্ন রয়েছে গিরিপথ থেকে।
দেখো শিবালিক পর্বতশ্রেণী, এটা হচ্ছে তোমার হিমালয়ের সর্বনিম্ন পাট এবং এই পাটটা সম্পূর্ণ ভারতের মধ্যে রয়েছে, সম্পূর্ণ ভারতের মধ্যে। ওকে, হিমালয়ের নিচের প্রান্তীয় পর্বতশ্রেণীগুলোকে শিবালিক পর্বতশ্রেণী বলে। শিবালিকের উচ্চতা হচ্ছে 300 থেকে 1500 মিটার, চওড়া হচ্ছে 10 থেকে 15 কিমি। শিবালিক পর্বতশ্রেণী বেশি উচ্চতা নেই, ঠিক আছে, এইভাবে চলে গেছে এইভাবে। ওকে, আচ্ছা, শিবালিক পর্বতশ্রেণী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে জানা যায়, মানে শিবালিক পর্বতশ্রেণী যেখানে গেছে সেখানে সেই নামে পরিচিত হয়েছে। জম্মুতে জম্মু পর্বত নামে পরিচিত, হিমাচল প্রদেশে শিবালিক নামে পরিচিত, অরুণাচল প্রদেশে মিরি, ডাফলা, আবর, এই রকম মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে রয়েছে। যেখানে সে গেছে সেখানে তার নামে পরিচিত হয়েছে শিবালিক পর্বতশ্রেণী। ওকে, শিবালিক পর্বতশ্রেণীর উপর দিয়ে প্রবাহিত নদীগুলি হ্রদ থেকে সৃষ্টি হয়ে সমতল ভূমি গঠন করেছে, ঠিক আছে। তাহলে কোন পর্বত থেকে তোমার সমভূমি গঠিত হচ্ছে? তাহলে শিবালিক পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত যে নদীগুলো রয়েছে সেগুলো হ্রদ থেকে সৃষ্টি, ঠিক আছে, আর হ্রদ থেকে সৃষ্টি হয়ে সমতল ভূমি গঠন করেছে। ওকে, পশ্চিমে এই সমতল দুন এবং পূর্বে ইহা ডুয়ার্স নামে পরিচিত। এটা একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট, দুন এবং ডুয়ার্স মনে রাখবে, ঠিক আছে। তোমার শিবালিক পর্বতশ্রেণীর মধ্যে হ্রদ থেকে সৃষ্টি হওয়া নদীগুলো সমভূমি সৃষ্টি করেছে। এটা পশ্চিমে দুন এবং পূর্বে ডুয়ার্স নামে সমভূমির তৈরি করেছে, ঠিক আছে। উত্তরাখণ্ডের দেরাদুন হচ্ছে তোমার এই শিবালিক পর্বতশ্রেণীর হ্রদ থেকে সৃষ্টি হওয়া সমতল ভূমির সব থেকে বড় উদাহরণ। ওকে, আচ্ছা, এবার এখান থেকে নোট করতে কি বলেছে দেখো। আচ্ছা, যেটা তোমাদেরকে বললাম অনেক বইতে নেই, ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে নোট আকারে এটা লিখে দিয়েছি, কোনো বইতে তোমরা 5টা ভাগও পেয়ে যেতে পারো। দেখো, পূর্বাঞ্চল বা পূর্বের পার্বত্য অঞ্চল ডিহাং জর্জ পেরোনোর পর হিমালয় হঠাৎই দক্ষিণমুখী হয়েছে এবং অর্ধচন্দ্রাবৃত্তি বিশিষ্ট তুলনামূলক নিচু পাহাড়ের সৃষ্টি করেছে, যার উত্তল অংশ পশ্চিমে ঢালু হয়ে নেমে গেছে। এই পর্বতগুলোকে পূর্বাঞ্চল বলে। উত্তরের পাটকৈবুম, অরুণাচল প্রদেশ, মায়ানমার আন্তর্জাতিক সীমানা গঠন করছে। নাগাল্যান্ডের সবার মধ্যে সিংহ, এগুলো হচ্ছে তোমার পূর্বাঞ্চল পর্বত। ওকে, যেটা তোমাদেরকে এখানে দেখালাম, ঠিক আছে। পূর্বাঞ্চলটা কোনখানে দেখালাম, কোন জায়গাতে, কোন ম্যাপতে ছিল? পূর্বাঞ্চল ছিল তোমার এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে পূর্বাঞ্চল, এটা হচ্ছে পূর্বাঞ্চল পর্বত। ওকে, চলো এবারে নেক্সট কি রয়েছে দেখো, আমরা নেক্সট জানবো যেটা, সেটা হচ্ছে হিমালয়ের আঞ্চলিক বিভাগ। এবার হচ্ছে নদীর উপর ডিপেন্ড করে আমরা হিমালয়ের ভাগগুলোকে জানবো, ঠিক আছে। নদীর উপর কে ভাগ করেছিল, কোশ্চেনটা জিজ্ঞেস করে স্যার সিডনি বুয়ার্ড নদী উপত্যকার ভিত্তিতে সমগ্র হিমালয়কে 4টি ভাগে ভাগ করেন। সমগ্র হিমালয়কে 4টি ভাগে ভাগ করেছেন, ঠিক আছে। 4টি ভাগ কি কি? 4টি ভাগ কি কি? এই যে তোমাদেরকে পিকচার এখানে দেখালাম, ঠিক আছে, এই হচ্ছে 4টা ভাগ। কোথায় গেল? এই হচ্ছে 4টা ভাগ, ঠিক আছে, এই হচ্ছে 4টা ভাগ, এই হচ্ছে 4টা ভাগ। পাঞ্জাব, কুমকুম হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়, এই হচ্ছে 4টা ভাগ। 1 2 3 4। ওকে, বুঝতে পারছো কেমন কেমন রয়েছে? তাহলে সব থেকে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব, এদিকে যেটা রয়েছে তোমার পশ্চিম দিকে, তারপর হচ্ছে কুমকুম একটু মিডিলে, তারপর একবারে মিডিলে চলে আসছে সেটা হচ্ছে নেপাল, আর তোমার পূর্ব দিকে চলে আসছে সেটা হচ্ছে আসাম। ওকে, তাহলে এবারে আমরা কোশ্চেন দেখব কি কি রয়েছে পয়েন্ট, কারণ ম্যাপ নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, এখানে তোমার ট্রান্স হিমালয় এগুলো তো আলোচনা হয়ে গেল। দেখো, এই হচ্ছে তোমার 4টা পার্ট, ঠিক আছে, 4টা পার্ট কি কি? পাঞ্জাব হিমালয়, যেটা অপর কি নামে পরিচিত? কাশ্মীর হিমালয় নামেও পরিচিত। পাঞ্জাব হিমালয়টা অপর কি নামে পরিচিত? কাশ্মীর হিমালয় নামেও পরিচিত, মনে রাখবে, পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করে দেয়, ঠিক আছে। তো এটা কোন কোন নদীর উপরে রয়েছে? ফার্স্ট যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, ঠিক আছে, যে কোন নদীর মধ্যবর্তী স্থান পাঞ্জাব হিমালয় বা কাশ্মীর হিমালয় নামে পরিচিত, বা কোশ্চেনটা জিজ্ঞেস করবে পাঞ্জাব হিমালয়ের মধ্যে কোন নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে, বা কাশ্মীর হিমালয়ের মধ্যে কোন নদীর উৎপত্তি হয়েছে, এভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে দেয়। তো রাইট অ্যান্সার হবে সিন্ধু ও শতদ্রুর মধ্যবর্তী স্থান হচ্ছে পাঞ্জাব হিমালয় নামে পরিচিত। আর কুমায়ুন হিমালয় হচ্ছে শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী স্থান। নেপাল হিমালয় হচ্ছে কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী স্থান। আর আসাম হিমালয় হচ্ছে তিস্তা ও ডিহাং নদীর মধ্যবর্তী স্থান। আরেকটা কোনো কোনো বইতে পেয়ে যাবে, সেটা হচ্ছে সিকিম হিমালয়, যেটা হচ্ছে তিস্তা ও কোসি নদীর মধ্যবর্তী স্থান, কোনো কোনো বইতে পেয়ে যাবে। ওকে, কারণ আমি বলেছি যে সমস্ত বই পড়ে তোমাদেরকে এই ক্লাসটা প্রোভাইড করছি। সো যে বইতে যেটা রয়েছে আর সব জিনিস পড়ার পর যেটা কমন রয়েছে সেই জিনিসটা আমি তোমাদের সামনে আলোচনা করছি, ঠিক আছে। কারণ কোনো বইতে 5টা, কোনো বইতে 4টা, তাহলে আমি কোনটা নেব? ম্যাক্সিমাম বইতে তোমরা 4টা পেয়ে যাবে, কোনো কোনো বইতে 5টা রয়েছে, যার জন্য এখানে আমি নোট আকারে লিখে দিয়েছি, যাতে তোমাদের পরে আর মাথায় ডাউট না আসে, যেটা আমি তো জানি না, এটা আমি পড়ি না, ঠিক আছে, এরকম জিনিসটা যেন মাথায় না আসে, ঠিক আছে। তো দেখো কাশ্মীর আর বলছি,
হ্যাঁ, কাশ্মীরও বলা যাবে, তাই তো। পাঞ্জাব হিমালয় বা কাশ্মীর হিমালয়, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে এখানে কোন কোন পর্বত শ্রেণী রয়েছে, ঠিক আছে। এটা কি বলা হয়, কাশ্মীর হিমালয় বা হিমাচলও বলা হয়। দেখো কাশ্মীর হিমালয় থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এর মধ্যে কোন কোন পর্বত শ্রেণী পীর পাঞ্জাল, জাসকর এগুলো রয়েছে। আর পীর পাঞ্জাল, জাসকর, শিবালিক, লাদাখ এগুলো তো তোমার ওই যেগুলো টানস হিমালয়ের অন্তর্গত, সেটাই হচ্ছে তোমার ওই কাশ্মীর হিমালয়। টানস হিমালয়টাকে কাশ্মীর হিমালয় বলছে। ওকে, এখান থেকে তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়, ঠিক আছে। প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়, তো কাশ্মীর উপত্যকাকে বা কাশ্মীর হিমালয়কে বলা হয় প্রাচ্যের নন্দনকানন, ঠিক আছে। এখানে কোন কোন তোমার গিরিপথ রয়েছে, কোন কোন কী বলো ওটাকে, ঠিক আসছে না কোশ্চেনটা মাথায়, গিরিপথ আর একটা হচ্ছে তোমার হিমবাহ, ওইখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, ওগুলো আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে। আর কুমায়ুন হিমালয়, সাধারণত উচ্চতা পাঞ্জাব হিমালয়ের থেকে বেশি হচ্ছে কুমায়ুন, এটা যেহেতু কুমায়ুনটা হচ্ছে গ্রেটার হিমালয়, কুমায়ুনটা হচ্ছে গ্রেটার হিমালয়। ওকে, অবস্থিত রয়েছে কি নন্দাদেবী, বদ্রীনাথ, কামের, ত্রিশূল, কেদারনাথ, গঙ্গোত্রী, কুমায়ুন হিমালয়, গঙ্গোত্রী থেকে গঙ্গার উৎপত্তি, কুমায়ুন হিমালয় থেকে, এটা হচ্ছে গ্রেটার হিমালয়ের অন্তর্গত। তারপর হচ্ছে তোমার নেপাল হিমালয়, বিশ্বের কিছু উচ্চতম শৃঙ্গগুলি নেপাল হিমালয়ের অন্তর্গত, সেগুলো হচ্ছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, ধোলাভিরা, এগুলো হচ্ছে নেপাল হিমালয়ের অন্তর্গত। ওকে, তারপর হচ্ছে আসাম হিমালয়, আসাম হিমালয়ের নাম হলো এর এলাকা সিকিম ও অরুণাচল প্রদেশের পর্যন্ত বিস্তৃত, এই জন্য তোমার কোনো কোনো বইতে সিকিম হিমালয় হিসাবেও পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে কি রয়েছে তোমার দেখো, একটা জিনিস কি লেখা রয়েছে এখানে, ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বতগুলির মধ্যে একটি, সাগর, এটা তো আমরা অলরেডি প্রথমেই পড়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, হিমালয় পর্বতমালা তিনটি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে গঠিত। আচ্ছা, যেটা তোমার অন্যান্য বইতে কিছু পেয়ে যাবে, কিছু বইতে তোমার এরকম শর্ট আকারে থাকবে, ঠিক আছে। একটা পার্ট দিয়ে দেবে হিমাদ্রি, একটা হিমাচল, একটা শিবালিক, ঠিক আছে। ওই যে টানস হিমালয় সেটাকে আবার কোনো কোনো বইতে কনসিডার করে না, কেন করে না সেটা তোমাদেরকে বললাম, যে পৃথিবী সৃষ্টির আগে থেকেই তোমার টানস ছিল। আর পৃথিবীর সরি এই ভারত সৃষ্টি হওয়ার আগে থেকেই তোমার টানস হিমালয় ছিল। আর ভারত যখন এই নিচ থেকে উপরে উঠে গিয়ে তোমার হিমালয় সৃষ্টি করেছে, সেটা হচ্ছে এই হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। এই জন্য কোনো কোনো বইতে তোমার এই তিনটাকে হিমালয়ের পার্ট হিসাবে কনসিডার করে থাকে। ওকে, তো এই হলো তোমাদের পিডিএফ। এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট নোটস আমি দেখিয়ে দিয়েছি, যেগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করা হয়েছে, ওইগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে, চাপ নেই, ক্লাসের সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওয়েট, দেখো এবার এখান থেকে তোমাদেরকে আমি কিছুগুলো পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এক সেকেন্ড, এটা কাজ করছে না ঠিক কেন, ঠিক আছে, চলো এখানে তোমার এক সেকেন্ড দেখো, এখানে এবার তোমাদের কিছুগুলো অনলাইনের কোশ্চেন আমি বলে দিচ্ছি, যে কোশ্চেনগুলো পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করে, এই কোশ্চেনগুলো নোট করবে, ঠিক আছে। এই জিনিসগুলো বিভিন্ন বইতে রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কালেক্ট করা হয়েছে। দেখো, কারাকোরাম পর্বতশ্রেণী, ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে তোমার এখানে 400 কিমি। কোশ্চেন যেটা জিজ্ঞেস করে, কারাকোরাম পর্বতশ্রেণী অপর নাম কি, জিজ্ঞেস করতে পারে কৃষ্ণগিরি, সংস্কৃত ভাষায় মনে রাখবে। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গডউইন, অস্টিন বা কেটু। যদিও ওগুলো আমি মুখে মুখে আলোচনা করে দিয়েছি তোমাদেরকে, তাও এখানে কোশ্চেন আকারে দেখালে সেগুলো তোমাদের মাথাতে খুব তাড়াতাড়ি সেট হবে আর কি, এই জন্যই আমি এটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আর জুম হবে কি, হ্যাঁ জুম হয়ে যাবে, চলো দেখো। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে তোমার কারাকোরাম পর্বতশ্রেণী, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গতে হচ্ছে কি গডউইন অস্টিন, এটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। নেক্সট দেখো কি রয়েছে, কি পয়েন্ট রয়েছে এখানে, অন্যান্য শৃঙ্গ হচ্ছে হিডেন পিক, যার উচ্চতা দেওয়া রয়েছে, গ্যাসের কি রয়েছে, গাছের ব্রুম, যার উচ্চতা হচ্ছে তোমার 8035 মিটার, বাঁকাপোষি, এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট নয়। এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে, দেখো কারাকোরাম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ, এটা একটা কোশ্চেন রয়েছে, যদি জিজ্ঞেস করে পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কি, কারাকোরাম গিরিপথ, ঠিক আছে। কত উচ্চতাতে রয়েছে দেখো, 5575 মিটার। ওকে, আচ্ছা, আর এখানে জিজ্ঞেস করতে পারে তোমার কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে কোন কোন হিমবাহ রয়েছে, সিয়াচিন হিমবাহ, এটা হচ্ছে তোমার পৃথিবীর বৃহত্তম হিমবাহ। আর কি রয়েছে, বিয়াকো, বল্টারো, হিসপার, ঠিক আছে। সিয়াচিন হিমবাহ হচ্ছে তোমার 75 কিমি এলাকা জুড়ে রয়েছে, ভারতের বৃহত্তম, ভারতের উচ্চতম হিমবাহ হচ্ছে সিয়াচিন। আর যদি জিজ্ঞেস করে পৃথিবীর উচ্চতম যুদ্ধস্থলের নাম কি, তখনও কিন্তু রাইট অ্যান্সার হবে সিয়াচিন, মনে রাখবে। পৃথিবীর উচ্চতম যুদ্ধস্থলের নাম হচ্ছে সিয়াচিন, যেখানে ভারতীয় সেনারা রয়েছে। সমগ্র কারাকোরাম অঞ্চলটি পাকিস্তান ও চীনের দখলে আছে, ঠিক আছে, সমগ্র কারাকোরাম অঞ্চলটি। এবার দেখো,
এখানে কি রয়েছে তোমার লাদাখ পর্বতশ্রেণী। লাদাখ পর্বতশ্রেণীতে কি কোশ্চেন জিজ্ঞেস করে? কারাকোরাম পর্বতশ্রেণী ও কাশ্মীরের মধ্যে অবস্থিত হচ্ছে তোমার লাদাখ পর্বতশ্রেণী। দৈর্ঘ্য হচ্ছে 350 কিমি, গড় উচ্চতা হচ্ছে 5300 মিটার। লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। কোশ্চেনটা জিজ্ঞেস করে লাদাখ মালভূমি, কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে যে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে লাদাখ মালভূমি, ভারতের সর্বোচ্চ মালভূমি। ওকে, তারপরে রয়েছে দেখো তোমার খারদুলা গিরিপথ। এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম গিরিপথ। কোশ্চেন জিজ্ঞেস করে অনেক সময় যে খারদুলা গিরিপথ থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে হবে যে পৃথিবীর উচ্চতম কী বলো ওটা সেতু, ঠিক আছে, পৃথিবীর উচ্চতম সেতু কোন গিরিপথের উপর রয়েছে? এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে পৃথিবীর উচ্চতম সেতু কোন গিরিপথের উপর রয়েছে। তোমরা রাখবে খারদুলা গিরিপথের উপর পৃথিবীর উচ্চতম সেতু রয়েছে, যার উচ্চতা হচ্ছে 5602 মিটার। ওকে, তারপর এখানে দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। এই অঞ্চলে বহু নোনা জলের হ্রদ রয়েছে, তার মধ্যে হচ্ছে প্যাংগং লবণ হ্রদ। এটা রয়েছে কোথায়? কাশ্মীরের মধ্যে প্যাংগং লবণ হ্রদ। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমি এটা তোমার ওই ভারতের জাস্ট উপরে, ঠিক আছে, ওই কাশ্মীর রেঞ্জের একটু উপরে রয়েছে তোমার পামির মালভূমি, ঠিক আছে, ওটা ওয়ার্ল্ডের ম্যাপ হলে ঠিক বোঝানো যায়। নেক্সট দেখো হিমবাহ সৃষ্টি হ্রদ, ঠিক আছে, হিমবাহ থেকে সৃষ্টি হ্রদ এখানে রয়েছে কাশ্মীর উপত্যকা, উলার, ডাল, কুমায়ুন, হিমালয়ের নৈনিতাল, ভীম, সাততাল, পুনাতাল, নাওকুচিয়া, কেদারনাথের বাসুকিতাল, ভুঞ্জর, হেমকুণ্ড, নন্দা, এগুলো সব হচ্ছে তোমার হিমবাহ থেকে সৃষ্টি হ্রদ। এবার দেখো এখানে যে পয়েন্টগুলো রয়েছে তোমাদের সেটা হচ্ছে পূর্বাঞ্চল। ভারতের উত্তর পূর্ব থেকে দক্ষিণে সমান্তরাল ভঙ্গিত পর্বতশ্রেণীকে পূর্বাঞ্চল বলে। ডেফিনেশনটা, ঠিক আছে, ডেফিনেশন এখানে কি রয়েছে? পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম, মনে রাখবে পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, এই যে এই জায়গাটা বলছিলাম আমি, ঠিক আছে, এই জায়গাটা, এটা তোমার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম। ওকে, আচ্ছা দেখো এখানে কি রয়েছে। এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হচ্ছে অরুণাচল প্রদেশের মিস্কি, পাটকই, নাগাল্যান্ডের নাগা ও কোহিমা, মিজোরামের মিজো, লুসাই। এখান থেকে তোমরা এটাও মনে রাখো লুসাই উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? মিজোরামে দেখতে পাওয়া যায়। পাটকই মিসমি উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। নাঙ্গা পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কি? নাঙ্গা পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে সারামতি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি মনে রাখার চেষ্টা করবে। কোহিমা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাপসু, আর মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম, যা সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার দাফাবুম, যেটা মিসমি পাহাড়ের মধ্যে রয়েছে। আর মিসমি পাহাড় কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশের মধ্যে, দেখতে পাচ্ছ মিসমি পাহাড় অরুণাচল প্রদেশের মধ্যে। এখানে দেখো মণিপুর ইম্ফল উপত্যকার বিখ্যাত হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? এটাও পূর্বাঞ্চলের মধ্যে রয়েছে তোমার মণিপুরে অবস্থিত। ওকে, নেক্সট গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিজ্ঞেস করে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নোক রেক। মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডাম্বুকচো। আর জাম্পুটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে বেতালিং শিব। এখানে উচ্চতাগুলো দেওয়া রয়েছে, উচ্চতাগুলো হলো জিজ্ঞেস করে না, এই শৃঙ্গগুলোই জিজ্ঞেস করে, কারণ উচ্চতাটা একটু বেশি ডিপলি কোশ্চেন হয়ে যাচ্ছে আর কি। দেখো শিলং পাহাড়ের দক্ষিণে সেরা মালভূমিকে কী বলে? বহু চুনাপাথরের গুহা দেখা যায়। শিলং পাহাড়ের দক্ষিণে চেরা মালভূমিতে বহু চুনাপাথরের গুহা দেখতে পাওয়া যায়। আচ্ছা, গারো পাহাড়ের সিজু গুহাটি বিখ্যাত। আর এখানে তোমার কি রয়েছে? ভূয়ারণের ফলে ছোটনাগপুর মালভূমি পরস্পর থেকে দূরে সরে যায়। এগুলো তো আমাদের জানার দরকার নেই অত ডিটেলসে, আমাদেরকে কি পয়েন্টগুলো জাস্ট দেখতে হবে। এটা একটু দেখো, হিমাচল প্রদেশের নুড়ি, কাকর, পাথর প্রভৃতির সঞ্চয়ের ফলে ভাবর অঞ্চল গঠিত হয়েছে। হিমাচল প্রদেশের মধ্যেখানে কি দেখো? হিমালয়ের পাদদেশে নুড়ি, হিমালয়ের যে পাদদেশে নুড়ি, কাকর, পাথর প্রভৃতি সঞ্চয়ের ফলে ভাবর অঞ্চল সৃষ্টি হয়েছে। ভাবর অঞ্চলের দক্ষিণে বিস্তীর্ণ যে জলাভূমি তাকে কি বলে? ভাবর অঞ্চলের দক্ষিণে বিস্তীর্ণ জলাভূমিকে বলে তরাই। আর সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। পশ্চিমবঙ্গ এবং নেপালকে কে পৃথক করেছে? সিঙ্গালীলা শৈলশিরা, মনে রাখবে। নেক্সট দেখো কি রয়েছে এখানে তোমার পশ্চিম হিমালয়ের অন্তর্গত, পূর্ব হিমালয়ের অন্তর্গত, এখানে তোমার কি বলবো ওটাকে, এই পর্বত শ্রেণীগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। পশ্চিমে কেটু, ঠিক আছে, গডউইন, অস্টিন, মাসেমরা, এগুলো দরকার নেই, ওটা ওভাবে কোশ্চেন জিজ্ঞেসও করে না। এখানে দেখো তোমার কি রয়েছে, হিমালয়ের গুরুত্বগুলো রয়েছে। অতি শীতকালীন সাইবেরিয়ান বায়ু গতিপথে বাধা দান করে হিমালয়। হিমালয় না থাকলে মৌসুম বায়ুর বাধাপ্রাপ্ত হতো না, ফলে বৃষ্টিপাত হতো না। ওকে, হিমালয় থেকে প্রচুর নদী সৃষ্টি হয়েছে। এই নদীগুলো বাহিত পলি দিয়েই উত্তর ভারতের সমভূমি গঠিত। হিমালয় বায়োডাইভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ। হিমালয়ের একমাত্র এখানে আর্কটিক্যাল কোল পাওয়া যায়। ওকে, হিমালয়ের গুরুত্ব এখানে রয়েছে।
তোমার এখানে পরবর্তী এখানে কোশ্চেন কীভাবে জিজ্ঞেস করবে জানো, এখানে কোশ্চেনটা তোমার এভাবে জিজ্ঞেস করতে পারে যে বলো দেখি, যদি হিমালয় না থাকতো তাহলে ভারতে মৌসুমী বায়ুর প্রভাব পড়তো কি পড়তো না, ঠিক আছে, নাকি কোন এইভাবে একটি ঘুরিয়ে মানে যে বড় কোশ্চেনগুলো হয় আর কি, ঠিক আছে, তো ফ্যাক্ট রিলেটেড যে কোশ্চেনগুলো হয় কনসেপ্টকে বেস করে, তো এই ধরনের কোশ্চেন এখান থেকে তোমার হবে। ওকে, নেক্সট দেখো হিমবাহের কাজ, ঠিক আছে, হিমবাহের কাজ এখানে দেওয়া রয়েছে। হিমবাহ, দেখো হিমবাহ কী আগে সেটা জানতে হবে, ডেফিনেশন কী রয়েছে হিমবাহের, এখানে ডেফিনেশনটাই দেওয়া রয়েছে তোমার, ঠিক আছে। বিশালকার বরফের স্তূপ অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলে তাকে হিমবাহ বলে। কি, বিশালকার বরফের স্তূপ যদি অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তাহলে সেটাকে আমরা হিমবাহ বলে থাকি, ঠিক আছে। হিমরেখা কাকে বলি, ভূপৃষ্ঠের যে সীমারেখার উপর সারা বছর তুষারপাত জমে থাকে অথবা যার নিচে তুষার গলে জলে পরিণত হয় তাকে হিমরেখা বলি। ওকে, তাহলে এবার হিমশৈল কাকে বলে, যেটাকে আইস ব্রেক বলা হয়। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে। হিমশৈলের মাত্র 1/9 অংশ জলের উপরে ভাসে, সাধারণত মহাদেশীয় হিমবাহ বিস্তৃত হলে সমুদ্র নিকটে চলে আসে। ওকে, তারপর কি রয়েছে, বার্গস্টুন্ড, উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ নামার সময় পর্বগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁকে সৃষ্টি হয় তাকে বার্গস্টুন্ড বলে। ওকে, নেক্সট করি বা সার্ক, পার্বত্য অঞ্চলে হিমবাহ উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয় করে হাতল, ঠুক্কু, চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি করে। একে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের করি, ফ্রান্সে সার্ক, নরওয়ে বোন ও ওয়েলসে কার্ভ বলে। আচ্ছা, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পড়ে। এইটা একটা ইম্পর্টেন্ট রয়েছে, ঝুলন্ত উপত্যকা, ঠিক আছে, হ্যাঙ্গিং ভ্যালি। প্রধান হিমালয়ের সাথে ছোট ছোট হিমালয়, সরি, প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। প্রধান হিমবাহ আকারে বড় হওয়ায় তারা সৃষ্টি উপত্যকা ক্ষুদ্র হিমবাহের সৃষ্টি উপত্যকায় অধিক গভীর হয়। এরূপ অবস্থায় ক্ষুদ্রাকার হিমবাহ উপত্যকা মনে হয় যেন প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে, একেই ঝুলন্ত উপত্যকা বলে। বলছে প্রধান হিমবাহের সাথে যে ছোট ছোট হিমবাহ আসে মিলিত হয়, ঠিক আছে, মিলিত হওয়ার ফলে কী হয়, প্রধান হিমবাহ আকারে বড় হওয়ায় তার দ্বারা সৃষ্ট উপত্যকা যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি করে, সেগুলো তোমার ওই উপহিমবাহ সৃষ্টি করে, উপহিমবাহ সৃষ্টি করে, ঠিক আছে। আর এরূপ যে ক্ষুদ্রাকার হিমবাহ উপত্যকা মনে হয়, ঠিক আছে, প্রধান হিমবাহের উপর, সেটাকেই তোমার ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, তখন ওটাকে ঝুলন্ত উপত্যকা বলে। এটা অ্যাকচুয়ালি পিকচার হলে ঠিকঠাক বোঝানো যেত, পিকচার তো পেলাম না আমি গুগলতে, ঠিক আছে, নাহলে বোঝা যেত। দেখো নেক্সট কোশ্চেন, ক্রেগ ও টেল, এগুলো জাস্ট পড়ে নেবে তোমরা, ঠিক আছে, এখান থেকে তেমন কোনো কোশ্চেন হয় না, তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি আমি এই জন্য যাতে তোমরা হালকা একটা নলেজ নিয়ে রাখো, ঠিক আছে। কোশ্চেন এই জায়গা থেকে হবে তোমাদের। এখানে দেখো রয়েছে সিয়াচিন, জিজ্ঞেস করবে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, আনসার হয়ে যাবে তোমার সিয়াচিন, ঠিক আছে। কোথায় অবস্থিত, দেখো কোথায় অবস্থিত, দেওয়া রয়েছে তোমার লাদাখ নাবরা উপত্যকাতে অবস্থিত, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, লাই অফ কন্ট্রোল ও পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে পিও কি বলে থাকি, পাক অকুপাইড কাশ্মীর, ওখানে সিয়াচিন অবস্থিত। এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড। এর সাথে সম্পর্কিত হচ্ছে অপারেশন মেঘদূত, যেটা হয়েছিল 1984-তে, মনে রাখবে অপারেশন মেঘদূত সিয়াচিন হিমবাহের সাথে সম্পর্কিত, 1984-তে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, মেরু অঞ্চলের এখানে একটা রয়েছে, মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হচ্ছে তোমার সিয়াচিন, মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হচ্ছে তোমার সিয়াচিন। আর পরবর্তী এখানে রয়েছে তোমার রিমো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তোমার নেক্সট দেখো রয়েছে ফেড চেংমো, ঠিক আছে, ফেড চেংমো, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ, মনে রাখবে পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে ফেড চেংমো, ঠিক আছে, ফেড চেংমো হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ। পামির গ্রন্থির উত্তর পশ্চিম অংশে কি রয়েছে, ইয়াজুলি, ঠিক আছে, ইয়াজুলি তোমার পর্বতশ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। এক সেকেন্ড, এটাতে একটা জিনিস আমি মনে হচ্ছে মিসিং হয়ে যাচ্ছে, কোনো ঠিকঠাক আসেনি না, চলো ঠিকই রয়েছে, একটা জিনিস আমি ভাবছিলাম মিসিং কিন্তু সেটা এখানে নেই, ও আমি জুম করে ফেলেছিলাম, এইবার ঠিকঠাক দেখা যাবে, দেখো ওই জন্য আমি ভাবছিলাম যে কিছু একটা মিসিং হচ্ছে। পামির গ্রন্থির উত্তর পশ্চিম অংশে ইয়াজগুলম পর্বতশ্রেণীতে, ঠিক আছে, ইয়াজগুলম পর্বতশ্রেণীতে তোমার রয়েছে ফেড চেংমো হিমবাহ। ওকে, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ, মনে রাখবে। তাহলে কোন পর্বতশ্রেণী, ইয়াজগুলম, ইয়াজগুলম। ওকে,
নেক্সট আর কি হিমবাহ এখানে রয়েছে দেখো, তোমার এই হিমবাহগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। আমি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে দিয়েছি। এটা হচ্ছে গডউইন অস্টিন, কোথায় রয়েছে? কেটুর মধ্যে রয়েছে। এটি বোল্টারের একটি শাখা হিমবাহ। কারণ এমনিতে তো অনেক রয়েছে, কিন্তু অনেকগুলো তো আর আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে না, বা সেগুলো আমাদের না পড়লেও চলবে। তবু তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, তার মানে এই নয় যে করবে না, তোমাদেরকে আমি নোটস দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখো পাসু, এটা একটা ইম্পর্টেন্ট রয়েছে পাসু, ঠিক আছে। পাসু তোমার হচ্ছে পাকিস্তানের হুঞ্জা উপত্যকায় পাওয়া যায়, ঠিক আছে, এই হিমবাহ। আর এখানে তারপরে রয়েছে দেখো কি রয়েছে এখানে, কুইয়াং, কুইয়াং হিমবাহ লাদাখের মধ্যে রয়েছে, এটা ইম্পর্টেন্ট দেখে নেবে, ঠিক আছে। আর তারপরে তোমার এখানে রয়েছে চোং কামডান, এটা হচ্ছে লাদাখের সিওক উপত্যকায় পাওয়া যায়, এটাও দেখে নেবে একটু। আর এখান থেকে তোমার রয়েছে এইটা দেখবে প্রথমে সোনাপানি, সোনাপানি হচ্ছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার চান্দ্রা উপত্যকায় দেখতে পাওয়া হিমবাহ, ওকে। আর এখান থেকে তোমার পরবর্তী গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি, এটা দেখবে তিব্বত সীমান্তে উত্তর কোসি জেলার উত্তরাখণ্ডে অবস্থিত, ওকে। আর এখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তারপরে রয়েছে তোমার মিলাম, মিলাম হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার ত্রিশূল উত্তরাখণ্ডে অবস্থিত। গৌরী গঙ্গার উৎপত্তি হয়েছে মিলাম থেকে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে কোন নদীর থেকে কোথায় উৎপত্তি, নদীর উপর ডিপেন্ড করে তোমাদের এখানে কোশ্চেন হয়। যে ইউলি নদীর উৎপত্তি স্থল কোথায়? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার পঞ্চচুলি, ওকে। আর এখানে দেখো তোমার রয়েছে নামিক, নামিক থেকে রামগঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, নামিক হিমবাহ থেকে রামগঙ্গা নদীর উৎপত্তি। তারপরে এখানে মন্দাকিনী ও চোরাবাড়ি, এই দু নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? চোরাবাড়ি, চোরা, হ্যাঁ চোরাবাড়ি এবং মন্দাকিনী, এই দু নদীর উৎপত্তি হয়েছে তোমাদের চোরাবাড়ি বামাক হিমবাহ থেকে, চোরাবাড়ি বামাক হিমবাহ থেকে, ওকে। আচ্ছা পরবর্তী কি রয়েছে দেখো তোমাদের এখানে ভাগীরথ খারাপ, এখান থেকে উত্তর গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। আর এখানে অলকান্দা নদীর উৎপত্তি হয়েছে সন্তপথ থেকে, ঠিক আছে, সন্তপথ হিমবাহ থেকে, এটা মনে রাখবে। আর এখানে তোমাদের ইম্পর্টেন্ট বলতে তেমন দেখছি না, ঠিক আছে। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট সেগুলো আমি বলছি। তারপরে তোমাদের এখানে রয়েছে আর এখানে কোনটা, জেমু, জেমু উপত্যকা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত, এটা একটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করে। রাঠং নদীর উৎপত্তি হয়েছে কোন উপত্যকা থেকে? রাঠং গ্লেসিয়ার থেকে, পশ্চিম সিকিমে অবস্থিত। রঙ্গিত নদীর উৎপত্তি হচ্ছে তোমার লোনাক হিমবাহ থেকে, উত্তর সিকিমে অবস্থিত, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা হিমবাহ কাঞ্চনজঙ্ঘার উত্তর অবস্থিত। আর এখান থেকে তোমার জিজ্ঞেস করে ঢোলামবাও, এটা মাউন্ট এভারেস্টের দক্ষিণে অবস্থিত, ঠিক আছে। আর এখানে রয়েছে তোমার কাঞ্চনজঙ্ঘা, তো আমি বললাম, ঠিক আছে মনে হচ্ছে। আর এখানে কোনো ইম্পর্টেন্ট মিস চলে যাচ্ছে না তো? না। এবার এর মধ্যে যদি তোমাদের মনে হয় কোনো ইম্পর্টেন্ট, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি যেগুলো দেখেছি প্রিভিয়াস ইয়ারে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এবার ডিসকাস করে দিলাম। এবার এখানে রয়েছে গিরিপথগুলো, ভারতের কিছু উল্লেখযোগ্য গিরিপথ, ঠিক আছে, ভারতের কিছু উল্লেখযোগ্য গিরিপথ। দেখো কারা তাগ পাস, এটা তোমার হচ্ছে প্রাচীন সিল্ক রুট নামে পরিচিত, প্রাচীন সিল্ক রুট নামে পরিচিত হচ্ছে কারাতাস পাস, ঠিক আছে। কারাকোরাম পর্বতে অবস্থিত, ভারত ও চীনের সীমান্ত করেছে। গিরিপথ মানে কি জানো? এই যে তোমাদেরকে বললাম না, গ্রেটার হিমালয়টা কনস্ট্যান্ট রয়েছে, এইভাবে এইভাবে চলে গেছে, এর মধ্যে কোনো তোমার গ্যাপ থাকেনি। তো এই গ্যাপ করে কি করেছে? রাস্তা তৈরি করেছে, ঠিক আছে, রাস্তা। এই যে গিরি পথ বলছেই, পথ মানে কি? পথ তৈরি করে দেয়, এইটা হচ্ছে গিরিপথ, এরকম একটা রাস্তা তৈরি করা, ওকে। তো এটাকে ইংরেজিতে বলা হয় পাস। তোমার এখানে রয়েছে কারা তাগ পাস, এটা কার কার মধ্যে? চীন এবং ভারতের মধ্যে করে সিল্ক রুটের একটি সহায়ক পথ, এটা তোমার 6000 মিটার উঁচুতে অবস্থিত। তারপর এখানে রয়েছে আর ইম্পর্টেন্ট অনেক তো রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু তার মনে রাখা সম্ভব নয় কারো ক্ষেত্রে, তো আমরা জাস্ট হাইলাইটগুলো দেখবো, ঠিক আছে। বাকি তোমরা সমস্ত কিছু একবার রিডিং দিয়ে রাখবে, ঠিক আছে। এখানে দেখো লে এবং সিয়াচিন হিমবাহের মধ্যে কোন তোমার গিরিপথ রয়েছে? খরদুলাং, ঠিক আছে, খরদুলাং গিরিপথ, এটা তোমার 600 মিটার উঁচুতে অবস্থিত, ওকে। আচ্ছা আর উচ্চতম সড়ক সেতু কার উপর রয়েছে? খরদুলাং গিরিপথের উপরই রয়েছে। তারপর রয়েছে তোমার জোজিলা, ঠিক আছে, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা। জোজিলা গিরিপথ হচ্ছে তোমার শ্রীনগর, কার্গিল এবং লের সংযোগ রক্ষাকারী, জোজিলা। এটা হচ্ছে তোমার
350 মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা, ঠিক আছে। এখানে দেখো তোমার ডিটেলসটা, হ্যাঁ, কী রয়েছে, দক্ষিণে অবস্থিত অমরনাথ গুহা বর্তমানে শ্রীনগর জজিলা রোড জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের মর্যাদা পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ের মর্যাদা পেয়ে গিয়ে জজিলা সড়ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। শ্রীনগর কার্গিল এবং লের সংযোগ রক্ষাকারী হচ্ছে জজিলা গিরিপথ। ওকে, তারপরে রয়েছে তোমাদের এখানে চাংলা, ঠিক আছে। চাংলা গিরিপথ, এটা গ্রেটার হিমালয়ের মধ্যে অবস্থিত, লাদাখ এবং তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটা হচ্ছে তোমার 5270 মিটার উঁচুতে অবস্থিত। ওকে, তারপরে রয়েছে তোমার বানিহাল পাস, বানিহাল পাস বা বানিহাল গিরিপথ, এটা হচ্ছে তোমার জম্মু ও শ্রীনগরের মধ্যে, এটা পীরপাঞ্জাল রেঞ্জে রয়েছে, বানিহাল পীরপাঞ্জাল রেঞ্জে, ঠিক আছে, পীরপাঞ্জাল রেঞ্জে। তারপরে তোমাদের হচ্ছে সসার, ঠিক আছে, সসার হচ্ছে তোমার চীন ও লাদাখের মধ্যে, এটা কারাকোরাম রেঞ্জে রয়েছে। ওকে, আর তারপরে তোমার এখানে বুর্জিল, বুর্জিল হচ্ছে শ্রীনগর এবং পাকিস্তানের মধ্যে। ওকে, তারপর হচ্ছে থাংলা, থাংলা হচ্ছে লাদাখ এবং তিব্বতের মধ্যে সংযোগ করেছে, এটা লাদাখ পর্বতশ্রেণীতে অন্তর্গত। তারপর হচ্ছে কী রয়েছে তোমার লানা কলা, ঠিক আছে, লানা কলা, এটা হচ্ছে তোমার ভারত ও তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে, লাদাখের আসকায় চীনে অবস্থিত। তারপর পেনিসিলা, এটা কাশ্মীর ও কার্গিলের মধ্যে করেছে। তারপর পীরপাঞ্জাল গিরিপথ, এটা জম্মু কাশ্মীরের মধ্যে করেছে সংযোগ স্থাপন। আচ্ছা, এরপরে দেখো এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, ঠিক আছে। শিবকিলা, শিবকিলা গিরিপথ হিমাচল ও তিব্বতের মধ্যে করেছে, কোথায় অবস্থিত, জাসকর, জাসকর পর্বতশ্রেণীতে অবস্থিত, ঠিক আছে, জাসকর রেঞ্জে। তারপর এখানে দেখো রয়েছে তোমার বারালাচা, এটা হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে, হিমাচল প্রদেশের মানালি লেহের সঙ্গে যুক্ত করেছে। ওকে, তারপর রোহটাং পাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোহটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত। ওকে, আর এখানে তোমাদের রয়েছে দেবসা, এটাও হিমাচল প্রদেশে। তারপরে এখানে মানা, এটা ইম্পর্টেন্ট রয়েছে, মানা পাস উত্তরাখণ্ডে গ্রেটার হিমালয়ে তিব্বত এবং উত্তরাখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তারপরে রয়েছে তোমার এখানে জোলেপা, ঠিক আছে, জোলেপা, এটা তিব্বত ও সিকিমের মধ্যে সংযোগ স্থাপনকারী, সিকিমে অবস্থিত। নাথুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে, সিকিমের এবং তিব্বতের মধ্যে, ঠিক আছে। এই যে দেখো এখানে একটা পয়েন্ট রয়েছে, 4310 মিটার উচ্চতায় ভারত চীন সীমান্তে এই গিরিপথ অবস্থিত, সিল্ক রুট বলা হয় কাকে, নাথুলাকে, সিল্ক রুট। ভারত ও চীনের মধ্যে উল্লেখযোগ্য সীমান্ত ব্যবসা কেন্দ্র, 1962 সালে যুদ্ধের পর এটি পুনরায় 2006 সালে চালু হয়েছে। নাথুলা পাস কিন্তু বন্ধ হয়ে গেছিল 1962 সালে যুদ্ধের পর, তারপর 2006 সালে আবার এটা ওপেন হয়েছে, মনে রাখবে। ভারত চীনের যুদ্ধ হয়েছিল তো 1962 সালে। তারপর এখানে দেখো তোমার রয়েছে দিহাং, দিহাং পাস অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। তারপর রয়েছে দিফু, এটাও রয়েছে অরুণাচল প্রদেশে অবস্থিত, অরুণাচল এবং মান্দালের মধ্যে সংযোগ স্থাপন করে। আর এখানে তোমাদের রয়েছে পালঘাট, ঠিক আছে, পালঘাট, এটা তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে, কোয়েম্বাটুর এবং কোচির সঙ্গে স্থাপন করেছে সংযোগ। তারপর এখানে রয়েছে থলঘাট, এটা মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই এবং নাসিকের মধ্যে সংযোগ স্থানকারী। এখানে তোমার রয়েছে ভোরঘাট, ভোরঘাট হচ্ছে মুম্বাই এবং পুনের মধ্যে সংযোগ স্থাপনকারী। আর এগুলো তো তেমন একটা দেখতে পাচ্ছি না। হলদিঘাট, হলদিঘাট পাস হচ্ছে তোমার আরাবলি রেঞ্জে অবস্থিত, এটা তোমার রাজসামান্ড ও পালি জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে উপদ্বীপীয় গিরিপথ, এগুলো উপদ্বীপীয় গিরিপথ ছিল, ঠিক আছে, উপদ্বীপীয় গিরিপথ। তো এই হলো তোমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। আর এখানে তোমাদের কি রয়েছে এগুলো একটু দেখে নিই। যে বিভিন্ন পর্বত এবং তাদের অবস্থান এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, বিভিন্ন পর্বত এবং তাদের অবস্থান দেওয়া রয়েছে। যেমন পর্বত বলতে এখানে দেখো অনেক ছোট রয়েছে, যেগুলো তোমার ওই 1000 থেকে 2000-এর মধ্যে, সেগুলোরও এখানে দেওয়া রয়েছে। তার মধ্যে আমি হাইলাইট করে দিয়েছি যেগুলো, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আনাইমুদি পশ্চিমবঙ্গ, আনাইমুদির কেরালা, সরি অযোধ্যা হিল পশ্চিমবঙ্গ, আনাইমুদি কেরালাতে অবস্থিত, ঠিক আছে। এখানে রয়েছে অমরকান্টক ছত্তিশগড়ে, আরাবলি দিল্লি রাজস্থান। তোমাদের কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করবে যে আরাবলি পর্বত কোথায় অবস্থিত, ঠিক আছে, লোকেশনটা জিজ্ঞেস করে। কেটু লাদাখের মধ্যে অবস্থিত, ঠিক আছে, খাসি পাহাড় মেঘালয়ের মধ্যে অবস্থিত, পীরপাঞ্জাল জম্মু কাশ্মীরের মধ্যে, সহ্যাদ্রি মহারাষ্ট্রের মধ্যে। ওকে, আর তারপরে এখানে দেখো তোমাদের রয়েছে সাতপুরা মধ্যপ্রদেশের মধ্যে, গারো হিলস মেঘালয়ের মধ্যে, বুন্দেলখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মধ্যে, বদ্রীনাথ উত্তরাখণ্ডের মধ্যে, শিবালিক জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাবের মধ্যে, ধূপগড় মধ্যপ্রদেশের মধ্যে, মাউন্ট আবু রাজস্থানের মধ্যে। ওকে, আচ্ছা, তারপর এখানে তোমাদের রয়েছে নাঙ্গা পর্বত,
জম্মু কাশ্মীরের মধ্যে, টাইগার সিল পশ্চিমবঙ্গের মধ্যে, দোদাবেতা তামিলনাড়ু, গুরুশিখর রাজস্থান, নীলগিরি তামিলনাড়ু, নন্দাদেবী উত্তরাখণ্ড। এগুলো হচ্ছে তোমার লোকেশনগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে লোকেশনগুলো, মনে রাখবে। কিসের লোকেশন ছিল এগুলো? কিসের লোকেশন ছিল এগুলো? হচ্ছে তোমার ভারতের বিভিন্ন পর্বত এবং তাদের অবস্থান। বাকি আরও অনেক রয়েছে যেগুলো তোমাদের সব কিছু নোটসে দেওয়া রয়েছে। তো এই হলো তোমাদের পর্বত চ্যাপ্টারটা। আই হোপ পর্বতটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আর যেমন তোমাদের আরাবলি রয়েছে, ঠিক আছে, বিন্ধ্যা পর্বত রয়েছে, নীলগিরি পর্বত রয়েছে, এগুলোর উচ্চতা কম, এগুলোকে তোমার ওই মালভূমির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, ঠিক আছে, বইতে। তো ওগুলো আমরা মালভূমির মধ্যে ইনক্লুড করে দেবো নেক্সট ক্লাসে। ওকে, তো এই ক্লাসের ফিডব্যাক জানাবে তোমরা, ঠিক আছে? এই প্রিভিয়াস ক্লাসটা বেটার ছিল নাকি এই ক্লাসটা বেটার রয়েছে, ঠিক আছে? তোমরা একটু জানাবে, ঠিক আছে? দুটো ক্লাসের মধ্যে কম্পেয়ার করে তোমরা বলবে তো কোনটা বেটার ছিল, ঠিক আছে? আর তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেই সম্পর্কে একটু জানাবে। এই চ্যাপ্টার থেকে আমার যত কোশ্চেন আলোচনা হয়েছে তার মধ্যে তোমার কি মনে হচ্ছে, সমস্ত কোশ্চেন ক্লিয়ার হয়েছে বা পরীক্ষার জন্য এনাফ, নাকি এর বাইরেও আরও কিছু কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। কারণ আমি কালকে যখন গ্রুপে তোমার সঙ্গে কথা বলছিলাম তখন তোমরা অনেকেই বলছিলে যে এখান থেকে সব কিছু কমন আসবে কি না আসবে। তো তোমাদের কন্টেন্ট দেখার পর কি মনে হচ্ছে, কোশ্চেন সব কিছুই আসবে থেকে নাকি এর বাইরে আসবে, ঠিক আছে? তোমরা জানাবে সেটা ফিডব্যাক, তাহলে আমি সেটাতে কাজ করবো বা তারপরে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে? চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।